তো আজকের ক্লাসটি শুরু করছি। আজকে বিজ্ঞান লিখিত টপিকের পলিমার এবং পানি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই পলিমার নিয়ে আমরা শুরু করছি। পলিমার থেকে যেই প্রশ্নগুলো আসবে, যে টপিকগুলো আসবে, আমি টপিক ওয়াইজ এখানে রেখেছি। প্রথম টপিকটি হচ্ছে মূলত হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম পলিমার, পলিমারকরণ প্রক্রিয়া, প্রাকৃতিক এবং কৃত্রিম পলিমারের উৎস, বৈশিষ্ট্য এবং ব্যবহার, এগুলি। তো এখানে আমি প্রশ্নগুলো রেখেছি মূলত আগের বিসিএস গুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলি, প্লাস হচ্ছে সেগুলির আলোকে আরো যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো রেখেছি। আমি ইচ অ্যান্ড এভরি প্রোজ অ্যান্ড কোনস আমি এখানে আলোচনা করেছি, যাতে হচ্ছে যে প্রশ্ন আসুক আমরা যাতে উত্তর করতে পারি সে চেষ্টাই করা হয়েছে ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি প্রাকৃতিক এবং কৃত্রিম পলিমার নিয়ে। তো পলিমার কাকে বলে? পলিমার হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং চাপে এক বা একাধিক যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকেই পলিমার বলে। যেমন আমরা যে পলিথিনের ব্যাগ জেনারেলি ইউজ করি, সেটি হচ্ছে ইথিলিন নামক মনোমার থেকে তৈরি পলিমার। আর মনোমার কি? মনোমার হচ্ছে যেই অণুগুলি দ্বারা পলিমার তৈরি হয়, অর্থাৎ পলিমার তৈরির এককই হচ্ছে মনোমার। অর্থাৎ অসংখ্য মনোমারের সংযোগে পলিমার তৈরি হয়। আর পলিমারকরণ প্রক্রিয়াটি কি? পলিমারকরণ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা এবং চাপে এক বা একাধিক যৌগের অসংখ্য অণু মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু পলিমার গঠন করে তাকে পলিমারকরণ প্রক্রিয়া বলে। যেমন ইথিলিন গ্যাসকে 1000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়। তবে এক্ষেত্রে পলিমারকরণ দ্রুত করার জন্য প্রভাবক হিসেবে অক্সিজেন বা গ্যাস ব্যবহার করা হয়। আমি এখানে বিক্রিয়াটি দিয়ে রেখেছি, আপনারা সম্ভব হলে বিক্রিয়াটি দেখবেন। আর লিখিত পরীক্ষার সময় বিক্রিয়ার নাম বিক্রিয়া লিখলে এটি খুবই মানে চমৎকার হয়, কারণ ম্যাক্সিমাম এভারেজ থেকে একটু আলাদা হয় বিক্রিয়ার নামটি বিক্রিয়া লিখতে পারলে। আর এই ক্ষেত্রে অবশ্যই নাম্বার ভেরি করবে। মূলত হচ্ছে বিভিন্ন বিক্রিয়া চিত্র, এগুলি সায়েন্স লিখিতের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যথাসম্ভব চিত্র, বিক্রিয়া এগুলো দেওয়ার জন্য। এরপর হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার শ্রেণীবিন্যাস বর্ণনা করুন। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, টেফলন, এটা হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিন, নাইলন 6:6, পলিস্টার এর সংশ্লেষণ পদ্ধতি বর্ণনা করুন। আবার আরেকটা প্রশ্ন এসেছে টেফলন ও পলিস্টারের সংশ্লেষণ পদ্ধতি বর্ণনা করুন, 40তম বিসিএস এ। তো এটি হচ্ছে পলিমারকরণ বিক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, আর একটি হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। সংযোজন পলিমারকরণ বিক্রিয়া কি? যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকেই হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। সংযোজন পলিমারকরণ বিক্রিয়ায় গঠিত পলিমারকে হচ্ছে সংযোজন বা জুত পলিমার বলে। যেমন হচ্ছে পলিথিন, এটি হচ্ছে সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিলিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। আমি এখানে বিক্রিয়াটি রেখেছি, আপনারা বিক্রিয়াটি খেয়াল করবেন যে এখানে N আর ব্র্যাকেটে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এখানে ডাবল বন্ড যখন হচ্ছে 1000 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি যখন উত্তপ্ত করা হয়, তখন এটি কিন্তু ভেঙে যে এটি যে পরস্পরের সাথে যে ডাবল বন্ড ছিল সেই ডাবল বন্ড ভেঙে দুই দিকে এটি অসংখ্য অন্যান্য পলিমারগুলি মানে CH2 এই মনোমারটি এটি হচ্ছে অন্যান্যগুলোর সাথে বন্ড গঠন করে, যার মাধ্যমে এটি হচ্ছে পলিথিন সৃষ্টি করে। এটি হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। আরো সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার আরো উদাহরণ হচ্ছে পলিপ্রোপিন। এটি হচ্ছে প্রোপিনকে টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 140 এটিএম চাপে এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিপ্রোপিন উৎপন্ন হয়। এটির বিক্রিয়াটি আমি দিয়ে রেখেছি এখানে, জাস্ট ওইখানে যে CH2 ডাবল বন্ড CH2 ছিল সেটি এখানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH ব্র্যাকেট হচ্ছে CH3। এটির সাথে এটি যখন ভেঙে যায় তখন যে এনটি ছিল এই এনটি হচ্ছে বাইরে আসে এবং এটি ডান দিকে লেখা হয়। তো এটি হচ্ছে পলিপ্রোপিন। এরপর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি।
তো ভিনাইল ক্লোরাইডকে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলেই পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়, পিভিসি উৎপন্ন হয়। আর এটার যে বিক্রিয়াটি আছে এটি হচ্ছে CH2 ডাবল বন্ড CH2Cl। আমরা জাস্ট এই জিনিসগুলো আমরা রিলেট করব। ওইখানে যে পলিথিন ছিল সেটি কিন্তু CH2 ডাবল বন্ড CH2 ছিল, এরপর পলিপ্রোপিনে কিন্তু CH2 ডাবল বন্ড CH আবার ব্র্যাকেটে CH3, আর যেটি পলিভিনাইল ক্লোরাইড সেটি হচ্ছে CH2 ডাবল বন্ড CH2Cl। আমরা ক্লোরাইডের সাথে এটি মিল রাখবো যে CH2Cl, আর ওইখানে হচ্ছে CH3 CH3, আর ওইখানে হচ্ছে CH2। এরপর হচ্ছে টেফলন বা পলিটেট্রাফ্লোরোইথিন। এটি হচ্ছে টেট্রাফ্লোরোইথিনকে ফেন্টন বিকারক। ফেন্টন বিকারক কি? ফেন্টন বিকারক হচ্ছে FeSO4 এবং H2O এটির উপস্থিতিতে উত্তপ্ত করলে তা থেকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিটেট্রাফ্লোরোইথেন উৎপন্ন হয় বা গঠিত হয়। এটি বাণিজ্যিকভাবে টেফলন নামে পরিচিত। আমি এখানে বিক্রিয়াটি দিয়ে রেখেছি। বিক্রিয়া এবং বন্ড, এই বন্ডগুলো হচ্ছে একটু খেয়াল করবেন। এখানে হচ্ছে সি এবং সি ডাবল বন্ড, কিন্তু ক্লোরিন কার্বনের সাথে এখানে ফ্লোরিন, এটি হচ্ছে সিঙ্গেল বন্ড। এরপরে হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া কি? এটি হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন H2O, CO2 ইত্যাদি অপসারণ করে, সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। তো আমরা জানি ঘনীভবন কি? ঘনীভবন হচ্ছে যখন কোনো অণু, আমরা যেটা জানি ঘনীভবন বিক্রিয়াটি, মূলত ঘনীভবন বিক্রিয়াটি কি, যে মানে বাষ্পীভূত অবস্থা থেকে সেটিকে আবার ঘনীভূত করা, এটাই হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। তো এখানে আমরা যেটা দেখি H2 এবং CO2 এগুলো অপসারণের মাধ্যমে কিন্তু যখন এগুলো অপসারণ করা হবে তখন কিন্তু সেটি আস্তে আস্তে ঘনীভূত হওয়া শুরু করে। তো এটার সাথে আমরা এই জিনিসটা রিলেট করতে পারি যে যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন H2 এবং CO2 ইত্যাদি অপসারণ করে, সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। তো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় গঠিত পলিমারকে হচ্ছে ঘনীভবন পলিমার বলা হয় এটা সাধারণত। এবং এখানে উদাহরণ হচ্ছে নাইলন 6:6, এটি হচ্ছে টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর সাথে অ্যাডিপিক অ্যাসিড উত্তপ্ত করলে নাইলন 6:6 এটি উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটি এখানে বিক্রিয়াটা আমি দিয়েছি। এটি হচ্ছে NH+C সিঙ্গেল বন্ড CH2 হোল 4 সিঙ্গেল বন্ড COOH প্লাস NH2 সিঙ্গেল বন্ড CH2 হোল 6 সিঙ্গেল বন্ড NH2, এটি হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আর প্রথমেরটা হচ্ছে যেহেতু COOH আছে এটি হচ্ছে এডিপিক অ্যাসিড। এর সাথে এটি যখন হচ্ছে টাইটেনিয়াম ডাইঅক্সাইডের উপস্থিতিতে যখন এটাকে হচ্ছে উত্তপ্ত করা হয় তখনই কিন্তু নাইলন 6:6 আর পানি উৎপন্ন হয়। তো এটি পারলে সম্ভব হলে এটা আপনারা লিখবেন, না হলে হচ্ছে যে মনে রাখার দরকার নেই। এখন আপাতত জাস্ট বিক্রিয়াটা মাথায় রাখলেই হবে। আরেকটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার আরেকটি উদাহরণ হচ্ছে পলিস্টার। এটি খুবই গুরুত্বপূর্ণ। পলিস্টার এটি হচ্ছে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহলের সংকেত হচ্ছে যে সিঙ্গেল বন্ড OH এবং কার্বক্সিলিক অ্যাসিডের কি বলে সিম্বল হচ্ছে COOH। যখন এই দুটি ভিন্ন মনোমার ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া দ্বারা পলিস্টার উৎপন্ন করে, এটা বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। NHO সিঙ্গেল বন্ড R সিঙ্গেল বন্ড OH প্লাস NH সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড CO, তারপর হচ্ছে R প্রাইম সিঙ্গেল বন্ড CO সিঙ্গেল বন্ড OH। এটা থেকে হচ্ছে পলিস্টার উৎপন্ন হয়। H টা বাইরে এসে যায়,
এর সাথে সিঙ্গেল বন্ড ও আর ও সিও আর প্রাইম সিও হোল এন ওএইচ প্লাস এন এইচ টু ও, এটি কিন্তু পলিস্টার। এরপর হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম পলিমার কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করুন। প্রাকৃতিক পলিমার হচ্ছে প্রকৃতিতে যেসব পলিমার পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক পলিমার বলে, যেমন পাটস, সিল্ক, সুতি কাপড়, রাবার ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক পলিমার। আর কৃত্রিম পলিমার হচ্ছে যেসব পলিমার প্রকৃতিতে পাওয়া যায় না, শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করতে হয়, তাদেরকে কৃত্রিম পলিমার বলা হয়, যেমন মেলামাইন, রেজিন, বাকেলাইট, পিভিসি, পলিথিন, এগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। তো প্রাকৃতিক পলিমারের উৎস, বৈশিষ্ট্য এবং ব্যাখ্যা ব্যবহার বর্ণনা করুন। এগুলো হচ্ছে উৎস। প্রাকৃতিক পলিমারের উৎস হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, যেমন পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার ইত্যাদি। এগুলোর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, কৃত্রিমভাবে তৈরি করা যায় না, জৈব যৌগের পরিমাণ বেশি থাকে, এরপর হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। আর ব্যবহার হচ্ছে প্রাকৃতিক পলিমার পাট থেকে বিভিন্ন ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস প্রস্তুত করা যায়। সুতি কাপড় বস্ত্র তৈরি করা হয়, রাবার দৈনন্দিন জীবনে আমরা জানি অনেক ক্ষেত্রেই রাবারের ব্যবহার করা হয়, বিশেষ ক্ষেত্রে তড়িৎ নিরপেক্ষ হওয়ার কারণে এদেরকে হচ্ছে যে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে আমরা রাবারের ব্যবহার দেখতে পাই। এরপর হচ্ছে কৃত্রিম পলিমারের উৎস, বৈশিষ্ট্য এবং ব্যবহার বর্ণনা করুন। কৃত্রিম পলিমারের উৎস হচ্ছে মূলত শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করা হয়, যেমন মেলামাইন, রেজিন, বাকেলাইট, পিভিসি, পলিথিন, এগুলি হচ্ছে কৃত্রিম পলিমার। এদের বৈশিষ্ট্য কি? কৃত্রিমভাবে তৈরি করা হয়, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি। আর ব্যবহার হচ্ছে পলিথিন কোনো কিছু প্যাকিং করতে ব্যবহার করা হয়, রান্নার প্যান এর উপর টেফলন ব্যবহার করা হয়, এরপর হচ্ছে কৃত্রিম চামড়া, মেঝের কার্পেটিং ইত্যাদিতে পিভিসি ব্যবহার করা হয়। এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে জৈব পলিমারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। এটা 44তম বিসিএস এ এসেছিল। তো জৈব পলিমার কি? জৈব পলিমার হচ্ছে যে পলিমারের প্রধান শিকল কার্বন পরমাণু দ্বারা গঠিত তাকে জৈব পলিমার বলা হয়। আমরা জানি জৈব যৌগের প্রধান উপাদান কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো কিন্তু জৈব যৌগের প্রধান উপাদান। এরপর হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয়। গঠন হচ্ছে সাধারণত ত্রিমাত্রিক ধরনের হয়। এর তাপ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এসিড, ক্ষার এবং জারক দ্বারা কিছুটা আক্রান্ত হয়। জৈব পলিমার সমূহ পরিবেশ বান্ধব কারণ এগুলো ব্যবহার শেষে ফেলে দিলে পচে যায়। এরপরে হচ্ছে পলিমার সেমিকন্ডাক্টর কি? পলিমার সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। পলিমার সেমিকন্ডাক্টর কি? মূলত হচ্ছে সিনথেটিক পলিমার দ্বারা যেসব পলিমার তৈরি করা হয় তাদেরকে পলিমার সেমিকন্ডাক্টর বলে, যেমন এলইডি, ট্রানজিস্টর ইত্যাদি, যেগুলো ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয়। পলিমার সেমিকন্ডাক্টর বৈশিষ্ট্য কি? এটি হচ্ছে সিনথেটিক পলিমার দিয়ে তৈরি। এটি এক ধরনের প্লাস্টিক বস্তু যা ডোপিং এর মাধ্যমে ইনসুলেটর থেকে সেমিকন্ডাক্টরে পরিণত হয়। আমরা জানি ডোপিং মানে কি? ডোপিং মানে হচ্ছে যে খাত মেশানো, অর্থাৎ ভেজাল করা, ভেজাল দিয়ে এর মাধ্যমে তড়িৎ, যাতে তড়িৎ প্রবাহিত হতে পারে, সেটি হচ্ছে ডোপিং। এটি তৈরি করা তুলনামূলক সহজ, কারণ কেননা এগুলি হচ্ছে প্রিন্ট করে তৈরি করা যায়, অর্থাৎ 3D প্রিন্টিং। এটি সহজে বাঁকানো যায় বিধায় এটি দিয়ে বিভিন্ন আকৃতির ডিভাইস তৈরি করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে টেফলন এবং পলিস্টারের সংশ্লেষণ পদ্ধতি বর্ণনা করুন। আবার পরিবেশ দূষণে রাবার এবং প্লাস্টিকের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। তো টেফলন কি? টেফলন হচ্ছে পলিটেট্রাফ্লোরো ইথিন। এর টেট্রাফ্লোরো, এটি হচ্ছে টেট্রাফ্লোরো ইথিনকে ফেন্টন বিকারক FeSO4 এবং H2O2 এর উপস্থিতিতে উত্তপ্ত করলে তা থেকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিটেট্রাফ্লোরো ইথেন গঠিত হয়। এটি বাণিজ্যিকভাবে টেফলন নামে পরিচিত। এখানে আমি বিক্রিয়াটি দিয়েছি। তো এটি হচ্ছে টেফলনের সংশ্লেষণ পদ্ধতি। আর পলিস্টার কি? পলিস্টার হচ্ছে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড, এই দুটি ভিন্ন মনোমার ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া দ্বারা পলিস্টার উৎপন্ন করে। আর এখানে পলিস্টারের যে পলিমারকরণ বিক্রিয়া সেটিও দিয়েছি। তো এখানে যে হচ্ছে যে রাবার এবং প্লাস্টিকের ভূমিকা পরিবেশ দূষণে, এগুলো পরবর্তীতে আলোচনা হবে। এরপরে হচ্ছে 2 নম্বর টপিক, এটা হচ্ছে যে তন্তু, সিল্ক, পশম, নাইলন এবং রেয়নের
প্রস্তুত প্রণালী। তো এখানে প্রশ্ন আছে যে তন্তু কি, রেশম বা সিল্ক কি, পশম কি, এগুলি। তো প্রথমেই দেখছি যে তন্তু কি, উৎস অনুযায়ী তন্তু কত প্রকার ও কি কি ব্যাখ্যা করুন। তন্তু মূলত হচ্ছে বয়ন শিল্পে যেসব আঁশ দিয়ে বয়ন বা বুননের কাজ সম্ভব সেগুলোকে বয়ন তন্তু বা সংক্ষেপে তন্তু বলে। তো প্রকারভেদ, উৎস অনুযায়ী তন্তু মূলত দুই প্রকার: প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু হচ্ছে সুতি কাপড় তৈরি করার জন্য তুলা, পাট, লিনেন, পশম, রেশম, উল, সিল্ক, এসবেস্টস, ধাতব তন্তু ইত্যাদি যেগুলি প্রকৃতিতে পাওয়া যায় সেগুলোকে আমরা প্রাকৃতিক তন্তু বলি। প্রাকৃতিক তন্তুকে আবার কয়েকভাবে ভাগ করা যায়। উদ্ভিদ তন্তু, উদ্ভিদ তন্তু হচ্ছে প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে তুলা, পাট ইত্যাদি যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় এগুলি হচ্ছে উদ্ভিদ। প্রাণীজ তন্তু হচ্ছে রেশম, পশম ইত্যাদি যেগুলো প্রাণী থেকে পাওয়া যায় এগুলো প্রাণীজ তন্তু। আর খনিজ তন্তু হচ্ছে ধাতব তন্তু যেগুলো হচ্ছে মূলত প্রাকৃতিক খনিতে পাওয়া যায়। তো কৃত্রিম তন্তু কি? কৃত্রিম তন্তু হচ্ছে পলিস্টার, রেয়ন, ড্যাক্রন, নাইলন ইত্যাদি যেসব পদার্থগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করা হয় সেগুলি হচ্ছে কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তুগুলো আবার দুই ধরনের হয়: সেলুলোজিক তন্তু এবং নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক তন্তু কি? যেগুলো হচ্ছে রেয়ন, এসিটেট রেয়ন, ভিসকোস রেয়ন, কিউগ্রা অ্যামোনিয়াম রেয়ন। এগুলি হচ্ছে সেলুলোজকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় বলে এগুলোকে সেলুলোজিক তন্তু বলে। আর নন সেলুলোজিক তন্তু কি? যেগুলো হচ্ছে কৃত্রিম তন্তু, সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তারাই হচ্ছে মূলত নন সেলুলোজিক তন্তু। নাইলন, পলিস্টার, পলিভিনাইল, পলিপ্রোপিলিন, ড্যাক্রন এগুলো হচ্ছে নন সেলুলোজিক কৃত্রিম তন্তু। তো তন্তু বা আঁশের শ্রেণীবিন্যাস এখানে আমি সব একসাথে দিয়েছি। এটি হচ্ছে প্রধানত দুই প্রকার: প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু আবার তিন ধরনের: উদ্ভিজ্জ তন্তু, প্রাণীজ তন্তু, এটা হচ্ছে আরেকটা হচ্ছে খনিজ তন্তু। আর কৃত্রিম তন্তুর মধ্যে আছে সেলুলোজিক, নন সেলুলোজিক, অন্যান্য। তো এখানে আমরা দেখছি জরি, মাইলার ইত্যাদি যেগুলো আছে এগুলো কিন্তু মূলত তন্তু। এরপর হচ্ছে রেশম বা সিল্কের প্রস্তুত প্রণালী, বৈশিষ্ট্য, ব্যবহার ব্যাখ্যা করুন, লিখুন। এগুলি রেশম বা সিল্ক হলো এক ধরনের প্রাকৃতিক প্রাণীজ তন্তু। প্রস্তুত প্রণালী হচ্ছে রেশম বা পলু পোকা নামে এক প্রজাতির পোকার গুটি থেকে বিশেষ প্রক্রিয়ায় রেশম তন্তু আহরণ করা হয়। রেশম মূলত ফাইব্রেয়ন নামের এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। তো রেশমের বৈশিষ্ট্য কি? রেশম বা সিল্কের বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে রেশম সবচেয়ে শক্ত এবং দীর্ঘ। রেশম দীর্ঘক্ষণ সূর্যালোকে রাখলে এটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ এবং খুবই অল্প জায়গায় রেশমি বা সিল্কের কাপড় রাখা যায়। এটির ব্যবহার হচ্ছে এটি মূলত বিলাসবহুল বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। রেশমের প্রধান গুণ হচ্ছে এর সৌন্দর্য। ৩ শতাধিক রঙের রেশম পাওয়া যায় যা দিয়ে হচ্ছে রং বেরঙের পোশাক তৈরি করা হয়। সার্জিক্যাল সুতা তৈরিতে, ডাক্তারদের যে সার্জিক্যাল সুতা তাতেও কিন্তু রেশমের ব্যবহার আছে। পশম কি? পশমের বৈশিষ্ট্য, প্রণালী, ব্যবহার লিখুন। পশম হচ্ছে এক ধরনের প্রাকৃতিক প্রাণীজ তন্তু। এর প্রস্তুত প্রণালী হচ্ছে বিভিন্ন জাতের ভেড়া বা মেষের লোম থেকে পশম উৎপন্ন হয়। প্রায় ৪০ জাতের মেষ থেকে ২০০ ধরনের পশম তৈরি করা হয়। তো মূলত জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে বলা হয় হচ্ছে ফ্লিস উল। মৃত বা জবাই করা মেষ থেকে উৎপন্ন তৈরি পশমকে বলা হয় পুল্ড উল। আর মানুষের চুল এবং নখে যে প্রোটিন থাকে অর্থাৎ কেরাটিন সেটি দিয়ে কিন্তু পশম তন্তু গঠিত। পশমের মধ্যে আলপাকা, মোহেরা, কাশ্মীর, ভিকুনা ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলি হচ্ছে মূলত জাস্ট আলোচনা। এখান থেকে প্রশ্ন তেমন আসেনি, আসলে যাতে উত্তর করতে পারি। তো পশমের বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে তাপ কুপরিবাহী, নমনীয় এবং স্থিতিস্থাপক, সহজে কুঁচকে যায় না, রং ধারণ ক্ষমতা অত্যাধিক। পশমের হচ্ছে ব্যবহার কি? পশমের পশমি কাপড় ব্যবহার করলে হচ্ছে শীতকালে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না যেহেতু এটি তাপ কুপরিবাহী।
তাই আমরা গরম অনুভব করি। তারপরে হচ্ছে কম্বল, জিন্স প্যান্ট, কার্পেট ইত্যাদি তৈরি করা হয় পশম দিয়ে। এরপর হচ্ছে নাইলন কি? এর প্রস্তুত প্রণালী, বৈশিষ্ট্য, ব্যবহার লিখুন। নাইলন হচ্ছে এক ধরনের কৃত্রিম নন সেলুলোজিক তন্তু। প্রস্তুত প্রণালী হচ্ছে সাধারণত এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের এডিপিক অ্যাসিডের মাধ্যমে নাইলন তৈরি করা হয়। নাইলনকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, নাইলন 66 এবং নাইলন 6। বৈশিষ্ট্য হচ্ছে নাইলন খুবই হালকা এবং শক্ত, ভিজলে এর স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়। এটি আগুনে পুড়ে না, তবে গলে গিয়ে বোরাক্স বিডের মতো স্বচ্ছ বিড গঠন করে। এর ব্যবহার হচ্ছে কার্পেট, দড়ি, টায়ার, প্যারাশুটের কাপড় ইত্যাদি তৈরিতে নাইলন ব্যবহৃত হয়। রেয়ন কি? রেয়নের প্রস্তুত প্রণালী, বৈশিষ্ট্য লিখুন। রেয়ন হচ্ছে এক ধরনের কৃত্রিম সেলুলোজিক তন্তু। এটি প্রস্তুত প্রণালী হচ্ছে উদ্ভিজ্জ সেলুলোজ এবং প্রাণীজ পদার্থ থেকে রেয়ন তৈরি করা হয়। 3 প্রকারের রেয়ন আছে: ভিসকোস, কিউপ্রামোনিয়াম এবং এসিটেট। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এগুলো খুবই সুন্দর, উজ্জ্বল, মনোরম, অভিজাত। শুধুমাত্র যে এবং আকর্ষণীয় নয়, বরং এগুলা মোটামুটি টেকসইও বলা চলে। এটি লঘু অ্যাসিডের সাথে তেমন বিক্রিয়া করে না, কিন্তু ধাতব লবণে রেয়ন সহজে বিক্রিয়া করে। এরপর হচ্ছে এটি অধিক উত্তাপে রেয়ন গলে যায়। রেয়নের কাপড়, তাই গরম ইস্ত্রি ব্যবহার করা যায় না। এটি দিয়ে কাপড় তৈরি করা হয়, কার্পেট তৈরি করা হয় ইত্যাদি। তো এরপর হচ্ছে তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়া বর্ণনা করুন। সাধারণত এত ডিপের প্রশ্ন আসে না, তবুও যদি মাঝে মধ্যে কয়েকটি প্রশ্ন একদমই ইউনিক আসে, যাতে সেই প্রশ্নগুলো আমরা হচ্ছে কনফ্রন্ট করতে পারি, সেই জন্যই হচ্ছে আমি ডিপের কিছু প্রশ্ন এখানে রেখেছি। তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়ার ধাপগুলো হচ্ছে: প্রথমে তন্তু সংগ্রহ করতে হবে। তো যে কোনো ধরনের সুতা তৈরির প্রথম ধাপ হলো তন্তু সংগ্রহ করা। যেমন তুলার বেলায় গাছ থেকে কার্পাস ফল সংগ্রহ করতে হবে, বীজ থেকে তুলা আলাদা করে ফেলতে হবে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে জিনিং। আর জিনিং প্রক্রিয়ায় পাওয়া তন্তুকে বলা হয় কটন লিন্ট। অনেকগুলো কটন লিন্ট একসাথে বেঁধে গাঁট তৈরি করা হয়। এই গাঁট থেকে স্পিনিং মিলে সুতা কাটা হয়। পাট বা পাট জাতীয় গাছের ক্ষেত্রে সরাসরি গাছের বাকল থেকে তন্তু সংগ্রহ করা হয়। আর প্রাণীজ তন্তু সংগ্রহের ক্ষেত্রে রেশম বা কৃত্রিম তন্তুর জন্য তন্তু সংগ্রহের ধাপের প্রয়োজন পড়ে না, এগুলো থেকে সরাসরি সুতা তৈরি করা যায়। আর পুল বা রেশমি উল বা পশমি সুতার জন্য দরকারি হচ্ছে প্রাণীজ তন্তু, যেমন প্রাণীজ পশম, লোম বা চুল সংগ্রহ করে প্রাণীজ শরীর থেকে কেটে নিতে হবে। এরপরে হচ্ছে সুতা কাটা তন্ত্র। সুতা কাটা এটা হচ্ছে তন্তু সংগ্রহের পর স্পিনিং মিলে সুতা কাটা হয়। বিভিন্ন ধরনের তন্তুর জন্য বিভিন্ন পদ্ধতিতে সুতা কাটা হয়। সুতা কাটার কয়েকটি আমরা পদ্ধতি আলোচনা করব। তো প্রথম পদ্ধতি হচ্ছে ব্লেন্ডিং এবং মিক্সিং। কারখানার রেন্ডিং রুমে তন্তুর বেল বা গাঁটকে বিশেষ যন্ত্রের সাহায্যে ভেঙে যথাসম্ভব ছোট ছোট গুচ্ছে পরিণত করা হয়। এ সময় তন্তুর সাথে থাকা ময়লার ছোট ছোট টুকরা, বীজ বা পাতার ভাঙা কোনো অংশ ইত্যাদি দূর করা হয়। তারপর হচ্ছে তুলার একটি মিশ্রণ তৈরি করা হয়। আর বেল বা গাঁট থেকে তুলার এই মিশ্রণ তৈরি করার নামই হচ্ছে ব্লেন্ডিং এবং মিক্সিং। তবে পাট তন্তুর বেলায় এই প্রক্রিয়াকে ব্যাচিং বলা হয়। এরপরে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কাডিং এবং কম্বিং। কাডিং এবং কম্বিং হলো সুতা কাটার দ্বিতীয় ধাপ। এটি হচ্ছে তুলা, লিনেন, পশম ইত্যাদি তন্তুর ক্ষেত্রে কাডিং এবং কম্বিং করা হয়। তন্তুর বৈশিষ্ট্য ও দৈর্ঘ্যভেদে কার্ডিং এবং কম্বিং প্রক্রিয়া যন্ত্র ঠিক করা হয়। কাটিং করলে হচ্ছে তন্তু থেকে ধুলাবালি, ব্যবহার অনুপযোগী ছোট তন্তু, ময়লা ইত্যাদি দূরীভূত হয়। সকল তন্তুর জন্য কম্বিং এর প্রয়োজন পড়ে না। মিহি, মসৃণ এবং সুন্দর সুতা তৈরি করার জন্য কম্বিং এর প্রয়োজন হয়। আর লিনেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং করা হয়, একে বলা হয় হচ্ছে হেলকিং। হেলকিং করলে সুতা অত্যন্ত মিহি এবং চিকন হয়। আর আরেকটা পদ্ধতি হচ্ছে স্পিনিং। কার্ডিং এবং কম্বিং করা হলে তন্তুগুলো থেকে পাতলা আস্তরণে পরিণত হয়। এই অবস্থায় এই তন্তুর আস্তরণকে স্লাইভার বলে। এই স্লাইভার থেকেই সুতা কাটা হয়। আর বস্ত্রশিল্পের স্লাইডার থেকে তন্তু পাকিয়ে তৈরি সুতাকে স্পিনিং বলে। এই পর্যায়ে স্লাইভারকে টেনে ক্রমশ সরু করা হয়।
স্লাইভারের শেষ প্রান্তে মাত্র কয়েক গোছা তন্তু বিদ্যমান থাকে। এভাবে পরিবর্তিত স্লাইভারকে মোচড় বা পাক দেওয়া হয়। এরপরে হচ্ছে স্লাইভারকে টেনে শুরু করার প্রক্রিয়াকে রোডিং এবং মোচড় বা পাক দেওয়ার প্রক্রিয়াকে টুইস্টিং বলে। ঠিক আছে। সুতা কাটার সময় টুইস্ট কাউন্টার নামক যন্ত্রের সাহায্যে সুতার মোচড়ের দিক এবং পরিমাণ নির্ণয় করা হয়। এরপর হচ্ছে রেশম তন্তু থেকে রেশম সুতা তৈরির প্রক্রিয়া। তো এগুলি খুবই ডিপ প্রশ্ন। আমি এখানে জাস্ট এমনি আলোচনা করব। রেশম তন্তু থেকে রেশম সুতা তৈরির জন্য প্রথমে রেশম পোকা সংগ্রহ করতে হবে, এবং রেশম পোকা এক ধরনের ভোট তৈরি করে যাকে হচ্ছে কোকুন বলে। কোকুন পরিণত হলে এই কোকুন সাবান পানি সহযোগে লোহার কড়াইয়ে সিদ্ধ করা হয়। সিদ্ধ করা কোকুন বেশ নরম এবং খোসা আলাদা হয়ে যায়, খোসা উঠে যায়, এবং এই অবস্থার উপর থেকে এবার প্রান্ত ভাগ ধরে সাবধানে ধীরে ধীরে টানলে লম্বা সুতা বেরিয়ে আসে। মিহি সুতার জন্য 5 থেকে 7টি কোকুনের মায়ে বা নাল বলে লম্বা সুতা আসে। তো এভাবে হচ্ছে মূলত রেশম তন্তু সংগ্রহ করা হয়। এরপর হচ্ছে কৃত্রিম তন্তু থেকে সুতা কাটা বর্ণনা করুন। এটিও অনেকটি রেশম বা যেকোনো একটি লিখতে হবে, যেহেতু রেশম রেয়ন রেয়ন বা রেয়ন রেয়ন থেকে যে ধরনের তন্তু সুতা আমরা হচ্ছে পাই সেটা হচ্ছে যে কৃত্রিম তন্তু। তো এরপর হচ্ছে সুতার কাউন্ট বলতে কি বোঝায়? সুতার কাউন্ট হচ্ছে বয়ন শিল্পে কাপড় তৈরির জন্য মোটা, মাঝারি, সরু বিভিন্ন ধরনের সুতা তৈরি করা হয়। মোটা সুতা দিয়ে তৈরি কাপড় মোটা এবং বেশ ভারী হয়, অন্যদিকে সরু সুতা দিয়ে তৈরি কাপড় বেশ মিহি, মোলায়েম এবং হালকা হয়। আমরা কাপড় কিনতে গেলে 80 সুতার বা 100 সুতার কাপড়ের কথা প্রায়ই শুনে থাকি। 80 সুতা দিয়ে তৈরি কাপড়ের থেকে 100 সুতা দিয়ে তৈরি কাপড় অনেক চিকন এবং হালকা হয়। সুতা মোটা না সরু তা বোঝার জন্য ব্যবহৃত হয় মূলত হচ্ছে সুতার কাউন্ট। এরপর হচ্ছে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ অফ রাবার এন্ড প্লাস্টিক, রোল অফ রাবার এন্ড প্লাস্টিক ফর এনভায়রনমেন্ট ইমব্যালেন্স, অর্থাৎ প্লাস্টিক এবং রাবারের ব্যবহার, পরিবেশ ভারসাম্যহীনতা, এগুলো হচ্ছে 3 নম্বর টপিক। তো এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে? রাবারের ভৌত এবং রাসায়নিক ধর্ম লিখুন। রাবার প্লাস্টিক পরিবেশে কিভাবে ক্ষতি করে, পরিবেশের ভারসাম্য ব্যাহত করে, এগুলো হচ্ছে এখানের প্রশ্ন। তো রাবারের ভৌত এবং রাসায়নিক ধর্ম আমরা দেখি। রাবার হচ্ছে প্রাকৃতিক রাবার পানিতে অদ্রবণীয় একটি অদানাদার কঠিন পদার্থ। রাবার আবার কিছু কিছু জৈব দ্রাবক আছে, যেমন এসিটোন, মিথানল, এগুলো হচ্ছে এগুলো মিথানল এগুলোতে অদ্রবণীয় হলেও টারপেন্টানাইট, পেট্রোল, ইথার, বেনজিন এগুলোতে সহজেই কিন্তু রাবার দ্রবণীয়। এরপর হচ্ছে এটি সাদা বা হালকা বাদামি রঙের হয়। এটি এক ধরনের স্থিতিস্থাপক পদার্থ। বেশিরভাগ রাবারই হচ্ছে তাপ সংবেদনশীল, অর্থাৎ তাপ দিলে গলে যায়। বিশুদ্ধ রাবার বিদ্যুৎ এবং তাপ কুপরিবাহী, যার কারণে বেশিরভাগ বৈদ্যুতিক সরঞ্জাম কিন্তু রাবারের তৈরি। রাবারের রাসায়নিক ধর্ম কি? তাপ দিলে রাবারের আয়তন কমে যায়। এটি বেশ কিছু রাসায়নিক পদার্থ, যেমন দুর্বল এসিড, পানি এগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া করে না, যে কারণে কোনো কিছু রক্ষা করার জন্য প্রলেপ দেওয়ার কাজে এটি ব্যবহৃত হয়। রাবার দীর্ঘদিন রেখে দিলে সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এর কারণ হলো মূলত রাবার বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অক্সিজেন ছাড়াও কিছু রাসায়নিক পদার্থ, বিশেষ করে ওজোন, প্রাকৃতিক রাবারের সাথে বিক্রিয়া করে, যার কারণে রাবার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়। প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্ম। আমরা দেখি প্লাস্টিকের ভৌত ধর্ম কি? বেশিরভাগ প্লাস্টিকই কিন্তু পানিতে অদ্রবণীয়। এরা বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে না, তাই বিদ্যুৎ এবং তাপ নিরোধক হিসেবে বহুল ব্যবহৃত হয় প্লাস্টিক। প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হলো এটি গলিত অবস্থায় যে কোনো আকার দেওয়া যায়। এই সুবিধার কারণে নানাবিধ কাজে ব্যবহৃত হয়। প্লাস্টিকের রাসায়নিক ধর্ম হচ্ছে বেশিরভাগ প্লাস্টিক রাসায়নিকভাবে যথেষ্ট নিষ্ক্রিয়, তাই বাতাসের জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না। এমনকি পাতলা অ্যাসিড এবং ক্ষারের সাথেও প্লাস্টিক বিক্রিয়া করে না। তবে শক্তিশালী ঘনমাত্রার অ্যাসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়ে যায়। প্লাস্টিক সাধারণত দাহ্য, অর্থাৎ এদেরকে আগুন ধরালে পুড়তে থাকে এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। এরা অপচনশীল,
প্লাস্টিক পোড়ালে অনেক ক্ষতিকর পদার্থ তৈরি হয়, যেমন পিভিসি পোড়ালে হাইড্রোজেন ক্লোরাইড HCl নিঃসৃত হয়। আবার পলিইউরিথেন প্লাস্টিক যা আসবাবপত্র যেমন চেয়ার তৈরিতে ব্যবহৃত হয়, এগুলি পোড়ালে হচ্ছে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস এবং হাইড্রোজেন সায়ানাইডের মতো অত্যন্ত মারাত্মক গ্যাস তৈরি হয়। প্লাস্টিকের প্রকারভেদ গুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক। এগুলি কি? তো তাপীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে প্লাস্টিক প্রধানত দুই প্রকার। থার্মোপ্লাস্টিক হচ্ছে যেসব প্লাস্টিককে তাপ দিলে নরম হয়ে যায় এবং গলিত প্লাস্টিক ঠান্ডা করলে শক্ত হয়ে যায়, তাদেরকে থার্মোপ্লাস্টিক বলে। থার্মোপ্লাস্টিক্স হচ্ছে পলিথিন, পিভিসি পাইপ, পলিস্টার কাপড়, বাচ্চাদের খেলনা, এগুলি যতবারই তাপ দেওয়া হয় এরা নরম এবং ঠান্ডা করলে শক্ত হয়। থার্মোসেটিং প্লাস্টিক্স কি? যেসব প্লাস্টিককে তাপ দিলে নরম হয় না বরং পুড়ে শক্ত হয়ে যায় এবং এদেরকে একবারের বেশি ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া যায় না, সেই সকল প্লাস্টিককে থার্মোসেটিং প্লাস্টিক্স বলে। যেমন মেলামাইন, বাকেলাইট। বাকেলাইট হচ্ছে ফ্রাইং প্যানের হাতলে এবং বৈদ্যুতিক সকেটে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে রাবার এবং প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করে, পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার ও প্লাস্টিকের ভূমিকা উল্লেখ করুন। এটি কিন্তু 43তম BCS এ এসেছে। পরিবেশ দূষণে রাবার এবং প্লাস্টিকের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। এটি 40তম BCS এ এসেছে। তো অপচনশীল প্লাস্টিক এবং কৃত্রিম রাবার পুনর্ব্যবহার না করে বর্জ্য হিসেবে ফেলে দিলে এগুলো পরিবেশে জমা হতে থাকে এবং নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থাৎ নর্দমায় পড়ে থাকা প্লাস্টিক বা রাবার জাতীয় জিনিস কিন্তু নর্দমার পথ প্রায় বন্ধ করে দেয়। ফলে দেখা যায় সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি করে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। ফেলে দেওয়া প্লাস্টিক বা রাবারের বর্জ্য জলাশয়ের নাব্যতার জন্য হুমকি স্বরূপ। এগুলো বর্জ্য মাটিতে থাকলে তা মাটির উর্বরতা নষ্ট করতে পারে। ফেলে দেওয়া এসব বর্জ্য গরু, ছাগল, মাছ ইত্যাদি খাবার হিসেবে গ্রহণ করলে শেষ পর্যন্ত সেগুলো আমাদের দেহে প্রবেশ করে, যা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে রাবার ও প্লাস্টিক ব্যবহারে কি কি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা যেতে পারে। এর হচ্ছে প্লাস্টিক ও রাবার সামগ্রী সঠিক ব্যবস্থাপনা না করলে তা মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই প্লাস্টিক বা রাবার ব্যবহারে নির্মুক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সেগুলো হচ্ছে প্লাস্টিক আর রাবার সামগ্রী যতবার সম্ভব নিজেরা পুনরায় ব্যবহার করতে হবে এবং অন্যদেরকেও ব্যবহার উদ্বুদ্ধ করতে হবে। এরপর হচ্ছে ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে যেখানে সেখানে ফেলে না দিয়ে একসাথে জড়ো করে রাখতে হবে। জড়ো করা সামগ্রী বিক্রিও করা যায়। এই যে যেভাবে পরিবেশগতভাবে সংরক্ষিত থাকবে সেভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। বিক্রি করার সুযোগ না থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে। এরপর আমরা শুরু করছি পানি। পানিও কিন্তু রিটের জন্য একটা হট টপিক। পানি থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। তো ফার্স্ট টপিক হচ্ছে পানির ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানির গঠন, হাইড্রোজেন বন্ধন ইত্যাদি। প্রশ্নগুলো হচ্ছে পানির ধর্ম বৈশিষ্ট্যগুলো লিখুন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কাকে বলে, পানির তড়িৎ পরিবাহিতা সম্পর্কে লিখুন, পানিকে কেন সার্বজনীন দ্রাবক বলা হয়, তারপর হচ্ছে পানিকে উভধর্মী পদার্থ বলা হয় কেন, এরপরে পানির রাসায়নিক বন্ধন বর্ণনা করুন, হাইড্রোজেন বন্ধন কাকে বলে, স্বাভাবিক তাপমাত্রায় পানি তরল কেন, বরফ পানিতে ভাসে কেন, এগুলোই হচ্ছে প্রশ্ন। তো পানির ধর্ম বা বৈশিষ্ট্যগুলো কি? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে পানি তরল পদার্থ। বিশুদ্ধ পানি হচ্ছে স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন। এটি হচ্ছে একটি পোলার যৌগ। এই সর্বজনীন দ্রাবক বলা হয়। এটি হচ্ছে পানির দুইটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক, আর সেটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় না, তবে এতে লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে তড়িৎ প্রবাহিত হয়। পানি মূলত একটি উভধর্মী পদার্থ, অর্থাৎ কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে। সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসেবে আর ক্ষারের উপস্থিতিতে পানি অ্যাসিড হিসেবে কাজ করে। তবে বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ, যার পিএইচ হলো 7। আমরা যদি পানির বৈশিষ্ট্য আসে দেড় অথবা 1 নম্বরের জন্য থাকলে জাস্ট 3 থেকে 4টা বৈশিষ্ট্য লিখলেই হবে।
এরপরে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কাকে বলে? পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আর স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। পানি যখন হচ্ছে কঠিন অবস্থায় থাকে সেটিকে আমরা বলি বরফ। বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। পানির তড়িৎ পরিবাহিতা সম্পর্কে লিখুন। এটি হচ্ছে বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না, কেননা বিশুদ্ধ পানি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। আমরা জানি তড়িৎ পরিবহনের জন্য আয়নের উপস্থিতির প্রয়োজন হয়, কিন্তু বিশুদ্ধ পানির মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন লবণ, এসিড দ্রবীভূত থাকলে তা তড়িৎ পরিবহন করে। কারণ পানিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আয়নিক অবস্থায় থাকে, ফলে পানি তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না, যেহেতু এর মধ্যে কোনো ধরনের খনিজ পদার্থ, লবণ বা এসিড দ্রবীভূত থাকে না। এরপরে হচ্ছে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? পানির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে এটি দ্রবীভূত করতে পারে, এজন্য পানিকে হচ্ছে সার্বজনীন দ্রাবক বলা হয়। এরপর হচ্ছে পানিকে উভয়ধর্মী পদার্থ কেন বলা হয়? যে সকল পদার্থ এসিড এবং ক্ষারক উভয় রূপে আচরণ করে তাদেরকে উভয়ধর্মী পদার্থ বলে। পানি একটি হচ্ছে উভয়ধর্মী পদার্থ, অর্থাৎ এটি কখনো এসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে। সাধারণত হচ্ছে এসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসেবে আর ক্ষারের উপস্থিতিতে এসিড হিসেবে কাজ করে, তাই এটি হচ্ছে উভয়ধর্মী পদার্থ। এরপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে সমতলে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক কত ফারেনহাইট? আর পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাহাড়ের পাদদেশ অপেক্ষা কম কেন? তো এর সমতলে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 2120 ফারেনহাইট, সরি 212 ডিগ্রি ফারেনহাইট। এরপরে আর এটি হচ্ছে চাপ বাড়লে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বাড়ে। আর পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাহাড়ের পাদদেশ অপেক্ষা কম হওয়ার কারণ মূলত হচ্ছে যে চাপ বাড়লে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বাড়ে এবং চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। তো পাহাড়ের চূড়ায় বায়ুচাপ পাহাড়ের পাদদেশ থেকে কম হওয়ায় পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক কম, অর্থাৎ পানি কম তাপমাত্রায় ফুটতে থাকে। যেমন হিমালয় পর্বতের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক 70 ডিগ্রি সেলসিয়াস বা 158 ডিগ্রি ফারেনহাইট। পানির রাসায়নিক বন্ধন বর্ণনা করুন। পানি হচ্ছে 2টি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। দ্বিযোজী অক্সিজেন পরমাণু আর তার 2টি হাত দিয়ে 2টি একযোজী হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন সৃষ্টি করে পানির অণু H2O গঠন করে। এখানে পানির অণুর যে চিত্র, এই চিত্রটা আমরা দিব। আর পানির বন্ধন কোণ কিন্তু 104 ডিগ্রি। এরপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন কাকে বলে? এর গুরুত্ব লিখুন। পানির অণুর হাইড্রোজেন বন্ধন ব্যাখ্যা করুন। হাইড্রোজেন বন্ধন হচ্ছে হাইড্রোজেন পরমাণু যখন অধিক তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের সাথে, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। তো হাইড্রোজেন পরমাণু যখন অধিক তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক ও অপর পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। আংশিক ধনাত্মক হচ্ছে ডেল্টা প্লাস এবং আংশিক ঋণাত্মক হচ্ছে ডেল্টা মাইনাস সৃষ্টি হয়। এরকম কয়েকটি অণু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন তাদের মধ্যে যে দুর্বল বন্ধন গঠিত হয় তাকেই হচ্ছে হাইড্রোজেন বন্ধন বলে। তাহলে হাইড্রোজেন বন্ধন কাকে বলে? হাইড্রোজেন পরমাণু যখন অধিক তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক ও অপর পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এরকম কয়েকটি অণু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন তাদের মধ্যে যে দুর্বল বন্ধন গঠিত হয় তাকে হচ্ছে হাইড্রোজেন বন্ধন বলে। পানির অণুর হাইড্রোজেন বন্ধন হচ্ছে পানির অণু হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এটি পানির হাইড্রোজেন বন্ধন বিশিষ্ট যৌগের একটি প্রকৃত উদাহরণ। পানি হচ্ছে হাইড্রোজেন বন্ধন বিশিষ্ট যৌগের একটি প্রকৃত উদাহরণ। এটি একটি পোলার অণু। আর হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল বলে
এর OH বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়াকে নিজের দিকে টেনে নেয়, ফলে অক্সিজেন পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ ডেল্টা মাইনাস এবং হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ ডেল্টা প্লাস উৎপন্ন হয়। একটি পানির অণু ডেল্টা প্লাস চার্জ যুক্ত হাইড্রোজেন পরমাণুকে অপর একটি পানির অণুর ডেল্টা মাইনাস চার্জ যুক্ত অক্সিজেন পরমাণু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে। এভাবে অনেকগুলি পানির অণু একে অপরের সাথে একটি মাঝারি শক্তির বল দ্বারা যুক্ত হয়। হাইড্রোজেন বন্ধনকে মূলত বিন্দু রেখা দ্বারা নির্দেশ করা হয়। এখানে আমি হাইড্রোজেন বন্ধনটির গঠনটি দিয়ে রেখেছি। এরপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব কি? হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্য পানি তরল এবং এই তরল পানি দিয়ে জীব জগতের বিকাশ ঘটেছে। এই বন্ধনের উপস্থিতির জন্য বরফ পানিতে ভাসে। এজন্য শীত প্রধান মেরু অঞ্চলে জলাশয়ে জলজ প্রাণীর অস্তিত্ব সম্ভব হয়েছে। অর্থাৎ পানি যেহেতু নিচের স্তরের পানি তরল, কিন্তু যখন পানি বরফে পরিণত হচ্ছে তখন কিন্তু সেটা উপরের স্তরে এসে যায় এবং সেটি ভাসতে থাকে। এরপর হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর গঠনে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব রয়েছে। মূলত ডিএনএ এবং আরএনএ বন্ধন যেটি হয় সেটি কিন্তু হাইড্রোজেন বন্ধনের দ্বারাই সৃষ্টি হয়। আর হাইড্রোজেন বন্ধনটি আমরা এখানে দেখতে পাই, সেটি হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে এটা, ঠিক আছে? এই যে হাইড্রোজেন বন্ধন, এই যে দুই অণু যে বন্ধন দেখা যাচ্ছে এটি কিন্তু হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ ডিএনএ এর মধ্যে যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, এগুলো যে পরস্পরের মধ্যে যে বন্ধন সৃষ্টি করে সেটি কিন্তু হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? এরপর হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় পানি তরল কেন? এটি আমরা কিছু আগেই দেখে আসলাম। হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্য পানির অণু পরস্পরকে আকর্ষণ করে ধরে রাখে। আমরা জানি পদার্থের তরল অবস্থার ক্ষেত্রে এমনটি ঘটে। এজন্য স্বাভাবিক তাপমাত্রায় পানি তরল। এখানে পানির অণুর হাইড্রোজেন বন্ধনের 8 নম্বর প্রশ্নের বর্ণনাটা দেওয়া আছে, হাইড্রোজেন বন্ধন। এরপরে হচ্ছে বরফ পানিতে ভাসে কেন? মূলত হাইড্রোজেন বন্ধনের গঠনের কারণে বরফের কেলাসে যথেষ্ট ফাঁকা স্থানের সৃষ্টি হয়। তাপ প্রয়োগ করলে যখন বরফ গলানো হয় তখন অনেকগুলি হাইড্রোজেন বন্ধন ভেঙে পানির অণুগুলি অনেকটা কাছাকাছি চলে আসে। এজন্যই পানির ঘনত্ব বরফের ঘনত্ব থেকে বেশি এবং বরফ পানিতে ভাসে। এরপরে হচ্ছে পানি ও বরফের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব লিখুন। এই প্রশ্নে কিন্তু 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সমন্বয় করে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তো ওখানে আমরা দেখেছি যে পানির স্বাভাবিক অবস্থায় পানি তরল, এরপরে হচ্ছে আবার পানি বরফের মধ্যে যে বন্ধনের মধ্যে যে ফাঁকা স্থান সেগুলির কারণে বরফ পানিতে ভাসে। আর এখানে হয়েছে পানি ও বরফের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব। সেটি হচ্ছে পানি ও বরফের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব হচ্ছে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্যই হচ্ছে পানি তরল হয়, আবার হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্যই হচ্ছে বরফ পানিতে ভাসে। হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য বরফের কেলাসে যথেষ্ট ফাঁকা স্থানের সৃষ্টি হয়, ফলে বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয় এবং বরফ পানিতে ভেসে থাকে। এরপরে প্রশ্ন এসেছে পানি ও ভারী পানির মধ্যে পার্থক্য কি? এটি হচ্ছে পানি হচ্ছে দুইটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত, কিন্তু ভারী পানি হচ্ছে দুইটি ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ, দুইটি ডিউটেরিয়াম ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা ভারী পানি গঠিত। আর পানির সংকেত হচ্ছে H2O, ভারী পানির সংকেত হচ্ছে D2O। ভারী পানির ঘনত্ব তুলনামূলকভাবে কম হলেও ভারী পানির ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। পানি পান করা যায়, ভারী পানি পান করা যায় না। আর পানি হচ্ছে প্রকৃতিতে সহজলভ্য, ভারী পানি প্রকৃতিতে সহজলভ্য নয়। টপিক 2 হচ্ছে যে পানির উৎস, মিঠা পানির উৎস, পানির মানদণ্ড, পিএইচ ইত্যাদি। তো পানির উৎস প্রশ্নগুলো হচ্ছে পানির উৎস সম্পর্কে লিখুন। বাংলাদেশে মিঠা পানির ব্যবহারের উপযোগী পানির উৎস কি কি, পানির মানদণ্ড কি, পিএইচ কি, লবণাক্ততা কি, পানির বিওডি, সিওডি, টিডিএস, ডিও এগুলি কি, বিওডি অপেক্ষা সিওডি এর মান বেশি কেন হয়, বিওডি ও টিডিএস কি ইত্যাদি।
তো আমরা প্রশ্ন দেখি একটি একটি করে। পানির উৎস সম্পর্কে লিখুন। পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে সাগর বা মহাসাগর। পৃথিবীর যত পানি আছে তার প্রায় 90% উৎসই হচ্ছে সমুদ্র। সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, এজন্য সমুদ্রের পানি লোনা পানি বলা হয়। এরপর হচ্ছে পানির আরেকটি বড় উৎস হচ্ছে হিমবাহ বা তুষার স্রোত, যেখানে পানি মূলত বরফ আকারে থাকে। এই উৎসে প্রায় 2/2 মতো পানি আছে। যে বরফ আকারে থাকে এখানে কিন্তু অন্য কাজে ব্যবহার উপযোগী থাকায় এই পানিও কিন্তু অন্য কাজে ব্যবহারের উপযোগী নয়। ব্যবহার উপযোগী পানির উৎসগুলো কি? নদ নদী, খাল বিল, হ্রদ, ভূগর্ভস্থ পানি, পুকুর ইত্যাদি। তো পাহাড়ের উপর জমে থাকা বরফ বা তুষার গলেও কিন্তু ঝর্ণা সৃষ্টি করতে পারে। আবার লক্ষণীয় ব্যাপার হচ্ছে পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির পানি হচ্ছে মাত্র 1/1। এটা চিন্তা করলেও খুবই অদ্ভুত লাগে যে সৃষ্টিকর্তা যে কি পরিমাণ পানি সৃষ্টি করেছেন, এবং মানে জাস্ট মাত্র 1% দিয়ে কিন্তু পুরা জীব জগৎ, শুধুমাত্র মানুষ না, পুরা অন্যান্য জীব জগৎও কিন্তু এই পানির উপরে নির্ভরশীল, এবং তা দিয়েই কিন্তু মানুষের পানির ব্যবহার যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ। তো বাংলাদেশে হচ্ছে আচ্ছা আচ্ছা, আমি এখানে পানির যে ভাগটি সেটি একটু পরে এসেছে। সেটি হচ্ছে আমরা যে বললাম পৃথিবীর বিভিন্ন পানির যে উৎসগুলো সেগুলোর শতকরা পরিমাণগুলো কি? সমুদ্র কিন্তু 97.25% কিন্তু সমুদ্রে পৃথিবীর যত পানি আছে, আমরা জানি হচ্ছে পৃথিবীর 4/3 কিন্তু জলভাগ, মাত্র 1 ভাগ হচ্ছে স্থলভাগ, অর্থাৎ প্রায় 71% কিন্তু পৃথিবীর জলভাগ। আর সেই 71% পানিরই 97.25%ই কিন্তু সমুদ্র। আর যার মধ্যে হিমবাহ হচ্ছে 2.05। এই দুইটি অংশই কিন্তু জীব জগতের জন্য ব্যবহারের অনুপযোগী। এরপরে হচ্ছে ভূগর্ভস্থ পানি হচ্ছে 0.68, আর হ্রদের পরিমাণ হচ্ছে 0.01%, আর মাটির আর্দ্রতা হচ্ছে 0.05, বায়ুমণ্ডলে আছে 0.01, নদী হচ্ছে 0.001%। আর নদী হচ্ছে পৃথিবীতে পানির উৎস, অনেক দেশের পানির প্রধান উৎস কিন্তু নদী। এরপর হচ্ছে জীবমণ্ডলের মধ্যে পানি আছে 0.00008%। তো আমরা দেখলাম হচ্ছে পৃথিবীতে পানির পরিমাণ। তো পানির আচ্ছা, তারপর দেখলাম এরপরে হচ্ছে বাংলাদেশের পানি, মিঠা পানি ব্যবহার উপযোগী পানির উৎস কি কি? বাংলাদেশের পানি, মিঠা পানি ব্যবহার পানির উৎস বৃষ্টি। বৃষ্টি হচ্ছে মিঠা পানির সবচেয়ে বড় উৎস কিন্তু বৃষ্টি। তবে বাংলাদেশের সরাসরি বৃষ্টির পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয় না। ভূগর্ভস্থ পানি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পানির উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে ভূগর্ভস্থ পানি। বিপুল পরিমাণ পানি কিন্তু ভূগর্ভস্থ পানিতে আছে। এরপরে হচ্ছে নদ নদী, খাল বিল, পুকুর, হ্রদ ইত্যাদি। ভূনির্মস্থ পানি কি? বৃষ্টির পানির ভূমির অভ্যন্তরে প্রবেশ করে, যা ভূনির্মস্থ পানি হিসেবে সঞ্চিত থাকে। এরপরে হচ্ছে এই পানি হচ্ছে উত্তোলনের জন্য নলকূপ বা পাম্প ব্যবহৃত হয়। পানির মানদণ্ড বর্ণ, স্বাদ, ঘোলাটে, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, ময়লা আবর্জনার উপস্থিতি, পিএইচ, লবণাক্ততা, অক্সিজেন, তাপমাত্রা ইত্যাদি। তো এই প্রশ্নের জন্য বিস্তারিতভাবে দেওয়া হলো, কারণ হচ্ছে যে প্রশ্নে কিন্তু আলাদা আলাদা মানদণ্ড থেকে প্রশ্ন হতে পারে, যেমন লবণাক্ততা, তারপর হচ্ছে পিএইচ ইত্যাদি। আর যদি পানির মানদণ্ড জানতে চাই তাহলে প্রত্যেকটা মানদণ্ডের নাম লিখলেই হবে। পানির মানদণ্ডগুলো: পানি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ। নদ নদীর পানি আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো উদ্ভিদ আর প্রাণীর আশ্রয়স্থল, শুধুমাত্র জলজ উদ্ভিদ আর প্রাণীর আশ্রয়স্থলই নয় পানি, এটি হচ্ছে কৃষিকাজে সেচের জন্য ব্যবহৃত হয়। এছাড়া জাহাজের নাবিকেরা লঞ্চ, নৌযান বা ট্রলার দিয়ে যারা জীবিকা নির্বাহ করে, তারা সবাই নদ নদী বা সমুদ্রের পানির প্রক্রিয়া করে পান করে। তাদের অন্যান্য কাজেও ব্যবহার হয়। এছাড়া পানির নির্দিষ্ট মান যদি বজায় না থাকে তাহলে এটি জীব বৈচিত্র্য বা পরিবেশের জন্য ক্ষতিকর হবে। এছাড়া অন্যান্য কাজেও ব্যবহার ব্যাহত হবে। পানির মানদণ্ড নির্ভর করে সেটি ব্যবহার কোন কাজে করা হচ্ছে তার উপর। বর্ণ ও স্বাদ: বিশুদ্ধ পানি বর্ণহীন,
আচ্ছা, বর্ণ ও স্বাদ কি? পানির বর্ণ এবং স্বাদ হচ্ছে বিশুদ্ধ পানি বর্ণহীন আর স্বাদহীন। তাই পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদের জন্য নদ নদী খাল বিল ইত্যাদির পানি বর্ণহীন আর স্বাদহীন হওয়াই উত্তম। অর্থাৎ যদি আমরা দেখি কোনো পানির মধ্যে কোনো একটা বর্ণ চলে এসেছে, তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পানিটি বিশুদ্ধতা নষ্ট হয়েছে। এরপর হচ্ছে ঘোলার পরিমাণ। পানি ঘোলা হয়ে গেলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে হচ্ছে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। অর্থাৎ পানির নিচে যে জলজ উদ্ভিদগুলো আছে সেগুলোর কিন্তু সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়, যা উদ্ভিদের বৃদ্ধিতে প্রভাব ফেলে এবং উৎপাদনও বন্ধ হয়ে যায়। এরপর হচ্ছে পানি ঘোলার কারণ কি? পানি ঘোলার মূল কারণ হচ্ছে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট বিভিন্ন কারণ। যেমন প্রাকৃতিক কারণের মধ্যে নদী ভাঙ্গন, পলি, মানব সৃষ্টির মধ্যে হচ্ছে তেল, গ্রিজ, অদ্রবণীয় পদার্থ, অর্থাৎ যেগুলো হচ্ছে মানুষের বিভিন্ন জলজ যে নৌযান গুলো আছে সেই যানবাহন গুলোর থেকে যেই গ্রিজ, তেল, অদ্রবণীয় পদার্থ যেগুলো নিঃসৃত হয় সেগুলোর কারণে কিন্তু পানি ঘোলা হয়ে যায় এবং দূষিত হয়। এরপর হচ্ছে নদ নদীর নাব্যতা। এটি মাটি এবং বালি বেড়ে গেলে নদ নদীর তলায় জমা হয়, যা নাব্যতা হ্রাস করে এবং নৌযান চলাচলে অসুবিধার সৃষ্টি করে। এরপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। পানিতে অনেক ধরনের তেজস্ক্রিয় পদার্থ নদ নদীর পানিতে থাকলে জলজ উদ্ভিদ ও প্রাণীদের ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করে। ময়লা আবর্জনা হচ্ছে নদী এবং অন্যান্য প্রাকৃতিক পানি ময়লা আবর্জনা মুক্ত থাকা উচিত, কারণ এতে জীবন ধ্বংসকারী জীবাণু তৈরি হয়। এরপর দ্রবীভূত অক্সিজেন। জলজ প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন, যা ১ লিটার পানিতে কমপক্ষে ৫ মিলিগ্রাম থাকা উচিত, কারণ অক্সিজেনের অভাবে জলজ প্রাণী বাঁচতে পারে না। তাপমাত্রা হচ্ছে পানির তাপমাত্রা বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেন কমে যায় এবং জলজ প্রাণীদের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের সমস্যা সৃষ্টি হয়। এরপর হচ্ছে পানির পিএইচ। পিএইচ মূলত কি? পিএইচ হলো এমন একটি রাশি যা দ্বারা পানি বোঝা যায় পানি বা অন্য কোনো জলীয় দ্রবণ অ্যাসিডিক, ক্ষারীয় নাকি নিরপেক্ষ। তো নিরপেক্ষ হলে ৭ হয়, অ্যাসিডিক হলে ৭ এর চেয়ে কম হয়, আর ক্ষারীয় হলে ৭ এর চেয়ে বেশি হয়, ১৪ এর চেয়ে কম, অর্থাৎ ১৪ বা ১৪ এর চেয়ে কম হয়। তো পিএইচ এর পরিবর্তন, অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ কমে যায় আর ক্ষারের পরিমাণ বাড়লে পিএইচ বাড়ে। নদ নদী খাল বিলের পিএইচ কি? নদ নদীর পানি সাধারণত ক্ষারীয় হয়। নদ নদীর পানির পিএইচ যদি ৬ থেকে ৮ এর মধ্যে থাকে তবে জলজ উদ্ভিদ এবং প্রাণীর জন্য কোনো সমস্যা হয় না। অস্বাভাবিক পিএইচ কোনটা হয়? যদি ৬ থেকে ৮ এর বাইরে চলে যায় তাহলে মাছ, অন্যান্য জলজ প্রাণী, উদ্ভিদের জন্য ক্ষতিকারক হতে পারে। এরপরে হচ্ছে মাছের ডিম এবং পোনা। পানির পিএইচ খুব কম বা বেশি হলে মাছের ডিম ও পোনা বাঁচতে পারে না। অ্যাসিডিক পিএইচ এবং ক্যালসিয়ামের ক্ষতি। পানির পিএইচ খুব কম হলে জলজ প্রাণীদের দেহ থেকে ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদার্থ বাইরে চলে আসে, ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হয়। এরপর ক্যালসিয়াম মূলত মানে প্রাণীদের দেহ থেকে বাইর হওয়ার কারণ হচ্ছে পানি যখন পিএইচ এর মান কমে যায় তখন পানিটি অ্যাসিডিক হয়ে যায়। আর আমরা জানি যে অ্যাসিড হচ্ছে যে ক্যালসিয়াম লবণ, ক্যালসিয়াম লবণের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্যালসিয়াম যুক্ত যে ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড বা হচ্ছে যেগুলো হচ্ছে যে ক্ষারক, সেগুলোর সাথে বিক্রিয়া করে পানি কিন্তু ক্যালসিয়াম লবণ উৎপন্ন করে, অ্যাসিড ক্যালসিয়াম লবণ উৎপন্ন করে, যার কারণে হচ্ছে যে প্রাণীদের দেহ থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায়। পানির লবণাক্ততা। ইলিশের প্রজনন মূলত, ইলিশ কিন্তু একটি সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে। লবণাক্ত পানির প্রভাব। সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে যা ইলিশের ডিম নষ্ট করে দেয় এবং পোনা মাছ তৈরি হতে বাধা দেয়। তো এর কারণেই তারা মিঠা পানিতে চলে আসে। তো সব মাছের জন্য কিন্তু এটি প্রযোজ্য নয়। জলজ প্রাণী মিঠা পানিতে প্রজনন করতে পারে না। কিছু মাছ হলো পানির লবণাক্ত পানিতেই প্রজনন করতে পারে। এগুলো হচ্ছে পানির লবণাক্ততার প্রভাব। এরপর হচ্ছে পানির সিওডি, বিওডি, টিডিএস, ডিও এগুলি কি?
আবার বিওডি অপেক্ষা সিওডি এর মান বেশি হয় কেন? পানির বিওডি টিডিএস কি? এগুলো কিন্তু 36তম 41তম বিসিএস এসেছে। এরপরে পানিতে দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব লিখুন, এটি কিন্তু 44তম বিসিএস এসেছে। তো বিওডির পূর্ণরূপ হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, জৈব অক্সিজেনের চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে উক্ত পানির বিওডি বলে। 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির বিওডি বলে। তো আচ্ছা, কোন পানির বিওডির মান যত বেশি হয় সেই পানি তত বেশি দূষিত। বিওডির মান যদি বেশি হয় তাহলে সেই পানি বেশি দূষিত। ভালো মান সম্পন্ন পানির বিওডির মান হচ্ছে 6 ppm এর বেশি হওয়া উচিত নয়। ঠিক আছে, তারপর হচ্ছে অর্থাৎ প্রতি 1000 মিলিলিটার পানিতে বর্তমান জৈব বর্জ্য দূষকের বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন 6 মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। সিওডি কি? সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, রাসায়নিক অক্সিজেন চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির সিওডি বলে। কোন পানির সিওডি এর মান যত বেশি হয় সে পানি তত বেশি দূষিত হয়। WHO অনুমোদিত সিওডি এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 10 ppm। 10 ppm হচ্ছে অনুমোদিত। তো আমরা এখানে দেখছি যে সিওডি এর মান বিওডি এর চেয়ে বেশি হয়। তো সিওডি অপেক্ষা বিওডি অপেক্ষা সিওডি এর মান বেশি কেন হয়? কারণ পানিতে উপস্থিত শুধু জৈব বস্তুকে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণই হলো কিন্তু বিওডি। অপরদিকে সকল জৈব ও অজৈব দূষক তা অণুজীব দ্বারা পচনযোগ্য হোক অথবা না হোক, তাদেরকে রাসায়নিকভাবে সম্পূর্ণভাবে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে কিন্তু উক্ত পানির সিওডি বলে। অর্থাৎ একই পানির বিওডি অপেক্ষা সিওডি এর মান বেশি হবে, যেহেতু সিওডির কাজ হচ্ছে জৈব অজৈব উভয় ধরনের পদার্থ ভাঙা, কিন্তু বিওডির মান শুধু বিওডি এর কাজ হচ্ছে শুধুমাত্র জৈব ধরনের পদার্থগুলোর বিয়োজন ঘটানো। এরপরে হচ্ছে টিডিএস। টিডিএস কি? টিডিএস হচ্ছে ভূপৃষ্ঠস্থ কোন নমুনা পানিতে থাকা সমগ্র দ্রবীভূত কঠিন বস্তুর পরিমাণকে টিডিএস বা টোটাল ডিসলভড সলিডস বলা হয়। টিডিএস এর অন্তর্ভুক্ত প্রধান রাসায়নিক পদার্থগুলো হচ্ছে ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, PO4, NO3, ক্লোরিন আয়ন ইত্যাদি। বর্তমানে টিডিএস এর মধ্যে যোগ করা হয়েছে অধিক ক্ষতিকর উপাদান, কীটনাশক, রাসায়নিক পদার্থ। WHO অনুমোদিত পানিতে টিডিএস এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 500 ppm বা মিলিগ্রাম পার লিটার। পানিতে দ্রবীভূত অক্সিজেন, ডিজলভ অক্সিজেন লিটার ডিও। এটি কি? পানিতে ডিজলভ অক্সিজেন হচ্ছে পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে তাকে ওই পানির দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন বলে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ পানির বিশুদ্ধতা নির্ণয় করে থাকে। পানিতে বিভিন্ন জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, অণুজীব প্রভৃতি বর্তমান থাকে। তাদের জীবনের জন্য অক্সিজেন প্রয়োজন হয়। এই অক্সিজেন তারা হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেন থেকেই পেয়ে থাকে। যদি পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে জলজ জীবরা বেঁচে থাকতে পারবে না। পানিতে জলজ জীবের বেঁচে থাকার জন্য দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 4 থেকে 6 ppm হওয়া উচিত। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে ক্ষরপানি ও মৃদু পানি কি, যেটি 24তম বিসিএস এ এসেছিল। ক্ষরপানি হচ্ছে পানিতে পর্যাপ্ত পরিমাণে দ্বি ধনাত্মক ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম 2+ আয়ন, ম্যাগনেসিয়াম 2+ আয়ন, ম্যাঙ্গানিজ 2+, ফেরাস 2+ ইত্যাদি আয়ন যদি দ্রবীভূত থাকে তাহলে ওই পানিকে আমরা কি বলি? ক্ষরপানি বলি। অর্থাৎ দ্বি ধনাত্মক আয়নগুলো যে পানিতে থাকে দ্রবীভূত অবস্থায় তাকে আমরা হচ্ছে ক্ষরপানি বলি। ক্ষরপানিতে এই আয়নগুলো মূলত লবণ হিসেবে দ্রবীভূত থাকে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। এভাবে হচ্ছে যে পানিতে দ্রবীভূত থাকে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ হিসেবে। এরপর হচ্ছে মৃদু পানি কি? যে পানিতে ক্যালসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+ ও ফেরাস 2+ আয়নের মতো খুব বেশি দ্রবীভূত আয়রন লবণগুলো খুব বেশি দ্রবীভূত থাকে না তাকে হচ্ছে মৃদু পানি বলা হয়। ক্ষরপানিতে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না কেন? ক্ষরপানিতে আমরা জানি হচ্ছে যে দ্বি ধনাত্মক ক্যাটায়ন গুলো যেমন ক্যালসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+, ম্যাগনেসিয়াম 2+
এই আয়নগুলো দ্রবীভূত থাকে ওই ক্ষার পানিতে এই আয়নগুলো লবণ হিসেবে থাকে। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। ক্ষার পানিতে সাবান ঘষলে ফেনা উৎপন্ন হয় না, কারণ সাবান হলো হচ্ছে উচ্চতর জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। আমরা সোডিয়াম, যেমন সোডিয়াম স্টিয়ারেট, এর সংকেত কি? C17H35COO-Na। এই সাবান দিয়ে কাপড় কাচা হলে ক্ষার পানির দ্বি-ধনাত্মক ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+, ফেরাস 2+, সাবানের অ্যানায়ন হচ্ছে ক্যালসিয়াম C17H35COO। এই অ্যানায়নের সাথে যুক্ত হয়ে পানিতে অদ্রবণীয় ভাসমান পদার্থ, যাকে হচ্ছে সোপ স্কাম বলা হয়, তৈরি করে। ফলে সহজে সাবানে ফেনা হয় না এবং সাবানের অপচয় হয়। আমরা বিক্রিয়াটি দেখি। C17H35COO-Na প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড, এটি বিক্রিয়া করে C17H35COO-2 Ca এই আয়নটি উৎপন্ন করে, প্লাস হচ্ছে 2NaCl উৎপন্ন করে। এরপর হচ্ছে পানির ক্ষারতার কারণ কি এবং কিভাবে তা দূর করা যায়। তো পানির ক্ষারতার কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে পানিতে অধিক পরিমাণে দ্বিধনাত্মক ক্যাটায়ন থাকে, তাকে পানির ক্ষার পানি বলে। এগুলো হচ্ছে এই আয়নগুলোর কারণে পানির যে বিশেষ ধর্ম তাকে পানির ক্ষারতা বলে। এই আয়নগুলো হচ্ছে লবণ হিসেবে ক্ষার পানিতে বিদ্যমান থাকে, যেমন ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি। সুতরাং পানিতে এসব দ্বিধনাত্মক আয়নের উপস্থিতির কারণে পানির ক্ষারতা সৃষ্টি হয়। পানির ক্ষারতা ধর্মের জন্য ক্ষার পানিতে সাবানের অপচয় ঘটে। পানির ক্ষারতা মূলত দুই প্রকার: অস্থায়ী ক্ষারতা এবং স্থায়ী ক্ষারতা। অস্থায়ী ক্ষারতা গুলো হচ্ছে ক্যালসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+, ফেরাস 2+, আয়নের বাইকার্বনেট HCO3 লবণ দ্রবীভূত থাকলে যে ক্ষারতা সৃষ্টি হয়, বাইকার্বনেট যুক্ত থাকলে যে ক্ষারতা সৃষ্টি হয় তাকে কিন্তু আমরা অস্থায়ী ক্ষারতা বলতেছি। তো এই লবণগুলো যে ক্ষারতা সৃষ্টি করে তাকে অস্থায়ী ক্ষারতা বলে। অস্থায়ী ক্ষারতা অস্থায়ী ক্ষার পানিকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে বাইকার্বনেট লবণ তাপে বিয়োজিত হয়ে অদ্রবণীয় কার্বনেট রূপে অধঃক্ষিপ্ত হয়। তখন অস্থায়ী ক্ষার পানি মৃদু পানিতে পরিণত হয় এবং ক্ষারতা দূর হয়। আর সেটি হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট হোল ক্যালসিয়াম বাইক্লোরাইট হোল 2 থেকে ক্যালসিয়াম ক্লোরাইড আর সলিড প্লাস হচ্ছে CO2 প্লাস হচ্ছে H2O লিকুইড সৃষ্টি হয়। স্থায়ী ক্ষারতা কি? স্থায়ী ক্ষারতা হচ্ছে পানিতে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ফেরাস 2+, আয়রন ফ্লোরাইড ও সালফেট লবণ অধিক দ্রবীভূত থাকলে যে ক্ষারতা সৃষ্টি হয় তাকে হচ্ছে স্থায়ী ক্ষারতা বলে। স্থায়ী ক্ষার পানিকে সোডিয়াম কার্বনেট যোগ করে ক্যালসিয়াম 2+ ও ম্যাগনেসিয়াম 2+ আয়নকে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট হিসেবে অধঃক্ষিপ্ত করা হয়, ফলে স্থায়ী ক্ষারতা দূর হয়। এর বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম কার্বনেট, এটি থেকে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে 2NaCl উৎপন্ন হয়। এরপরের টপিক রিসাইক্লিং অফ ওয়াটার, অর্থাৎ পানির পুনরাবর্তন, পানি চক্র ইত্যাদি আর কি। পানি চক্র কি, পানি চক্রের প্রয়োজনীয়তা কি, পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা কি, এগুলি হচ্ছে এখান থেকে প্রশ্ন। পানি চক্র কি? পানি চক্র হচ্ছে দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠের সমুদ্র, নদ নদী, খাল-বিলের যে পানির উৎসগুলো আছে সেগুলো থেকে বাষ্পীভূত হয়ে পানি বায়ুমণ্ডলে প্রবেশ করে। এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ সৃষ্টি করে, পরে বৃষ্টির আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই বৃষ্টির পানির বড় একটি অংশ নদ নদী, খাল-বিল, সমুদ্রে গিয়ে পড়ে, আবার বাষ্পীভূত হয় ও বৃষ্টির আকারে আবার ফিরে আসে। একেই পানির পুনরাবর্তন বলে। অর্থাৎ এভাবেই বারবার যেই চক্র সৃষ্টি হয় তাকে পানির চক্র বলা হয়। এই পানির চক্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এই পুনরাবর্তন না হতো তাহলে বৃষ্টি হতো না, ফলে পৃথিবী মরুভূমি হয়ে যেত, প্রচন্ড খরা সৃষ্টি হতো, ফসল উৎপাদন কমে যেত, ফসল উৎপাদন করা যেত না। বৃষ্টি হলে প্রাকৃতিক ভাবে পানির পুনরাবর্তন হতো। আচ্ছা, বৃষ্টি হলো প্রাকৃতিক ভাবে পানির পুনরাবর্তন। আমরা যদি ব্যবহারের পর বর্জ্য পানি সংগ্রহ করে সেটি পরিশোধন করে আবার ব্যবহার করি, সেটিও কিন্তু হবে এক ধরনের পুনরাবর্তন বা পানি চক্র। এখানে পানি চক্রের চিত্রটি দেওয়া আছে। যদি পানি চক্রের প্রশ্ন আসে তাহলে চিত্রটি অবশ্যই দিতে হবে।
পানি চক্রের পুরো প্রয়োজনীয়তা কি? ভূপৃষ্ঠের ৭৫% পানি দ্বারা আবৃত। বেশিরভাগ পানি যেমন ৯৭% হচ্ছে লবণাক্ত। তাই যে পানি সরাসরি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না, সেই আমরা জাস্ট শতকরা ১ ভাগ পানি সঞ্চিত আছে নদ নদী, খাল বিল এবং হ্রদে, কিন্তু সেগুলো কিন্তু নানাভাবে দূষিত হয়ে যাচ্ছে। এমনকি আমরা যেগুলো হচ্ছে ভূগর্ভস্থ যে পানিগুলো যেগুলো হচ্ছে কূপ বা নলকূপের বা পাম্পের সাহায্যে যেগুলো আমরা উঠিয়ে নিজেদের ব্যবহার করি, সেগুলো কিন্তু রাসায়নিক বিভিন্ন পদার্থ দ্বারা দূষিত হচ্ছে, যেমন আর্সেনিক। তো এই প্রচুর পানি সম্পদ কিন্তু ব্যবহার করার উপযোগী পানির পরিমাণ খুবই সীমিত। এই সীমিত পানি অত্যন্ত সাশ্রয়ী করতে হবে। তার জন্যই কিন্তু পানিচক্রের প্রয়োজন, কারণ পানিচক্রের মাধ্যমে সমুদ্রের পানিগুলি বাষ্পীভূত অবস্থায় যায় এবং সেগুলো কিন্তু আমাদের ব্যবহার উপযোগী পানিতে পরিণত হয়। তো পানির শতকরা পরিমাণটা আমরা দেখেছি আগেই। এরপরে হচ্ছে পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা কি, মিঠা পানির গুরুত্ব কি। যেহেতু পরিবেশের প্রায় প্রতিটি উপাদানই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পানির উপর নির্ভরশীল, তাই পানি আমাদের জন্য অপরিহার্য উপাদান, পরিবেশের জন্য অপরিহার্য। পানি না থাকলে গাছপালা জন্মাবে না, ফসল উৎপাদন হবে না, প্রাণী জগৎ মারাত্মক হুমকির মুখে পড়বে। একসাথে পুরো, অর্থাৎ বলা যায় পুরো জীব জগতই কিন্তু অস্তিত্বের সম্মুখীন হবে। আর এরপর হচ্ছে মিঠা পানির গুরুত্ব যদি আসে, এই পানির সেক্ষেত্রে পানির পরিবর্তে মিঠা পানির গুরুত্ব লিখতে হবে। আর মানসম্মত পানির প্রয়োজনীয়তা কি, এগুলো হচ্ছে মূলত বর্ণনামূলক প্রশ্ন, অনেকটা এক্সপেরিয়েন্স আইডিয়া থেকে লেখা যায়। তো এর পানির গুরুত্ব হচ্ছে হাত মুখ ধোয়া, গোসল করা ইত্যাদির কারণে পানি ব্যবহার অপরিহার্য। মানসম্মত পানি হচ্ছে যে না হয় তাহলে বিভিন্ন সমস্যা হয়। খাওয়ার পানি গন্ধযুক্ত বা লোনা হয় তাহলে পানযোগ্য হয় না। রোগ জীবাণু থাকলে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় হয়। তারপর হচ্ছে সমুদ্রের লোনা পানি, এটি হচ্ছে সমুদ্রের লোনা পানি হচ্ছে শিল্প কারখানায় ব্যবহার করার জন্য, কৃষিকাজে ব্যবহার করা যায় না। এটি যন্ত্রপাতির ক্ষতি করে, কৃষির জন্য উপযুক্ত নয়। সামষ্টিক গুরুত্ব কি, শিল্প, কৃষি এবং দৈনন্দিন জীবনযাত্রায় পানির প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম। এরপরে পানি দূষণ বলতে কি বোঝায়, এর উৎস কি, পানি দূষণ কি, মানব দেহের উপর পানি দূষণের প্রভাব বর্ণনা করুন, এগুলি। এখান থেকে অনেক প্রশ্ন এসেছে, ৩৮তম ৩৭তম, তারপর এগুলোতে মোটামুটি প্রশ্ন এসেছে। তো পানি দূষণটা কি, পানি দূষণ বলতে কি বোঝায়, এর উৎস কি, পানি দূষণ কি। আচ্ছা, পানি দূষণ কি? পানি দূষণ হচ্ছে বিভিন্ন ধরনের পানির সাথে যখন বিভিন্ন ধরনের রোগ জীবাণু, ময়লা আবর্জনা, দূষিত পদার্থ মিশ্রিত হয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়, তাকেই হচ্ছে পানি দূষণ বলে। পানি দূষণের কারণ কি, মানব সৃষ্ট কারণগুলো কি, এগুলো হচ্ছে গৃহস্থালীয় কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেললে, মৃত জীবজন্তু পানিতে ফেললে, কৃষিতে সার এবং কীটনাশকের অবাধ ব্যবহারের কারণে, অনুন্নত নিষ্কাশন ব্যবস্থার কারণে, তেলবাহী জাহাজের দুর্ঘটনার ফলে হচ্ছে তেল পানিতে দ্রবীভূত হয় না, যার কারণে তেল পানিতে ভাসে এবং পানিতে বসবাসকারী জীবদের জন্য ক্ষতির কারণ হয়। তারপর হচ্ছে প্রাকৃতিক কারণ কি, প্রাকৃতিক কারণের মধ্যে আছে ভূমি ক্ষয়ের ফলে বিভিন্ন অপদ্রব্য পানিতে মিশতে পারে, বন্যা কিংবা জলাবদ্ধতার জন্য পানি দূষিত হয়, বন্ধ পানিতে আগাছা জন্মালে অথবা গাছের পাতা পচে পানি দূষিত করতে পারে। পানি দূষণ প্রতিরোধ এবং প্রতিরোধ এগুলো কি কি, কলকারখানার বর্জ্য জলাশয়ে না ফেলে রাসায়নিক বা জৈব প্রক্রিয়ায় পরিশোধন করে জলাশয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। পয়ঃনিষ্কাশন পানি জলাশয়ে ফেলার পূর্বে পরিশোধনের ব্যবস্থা করতে হবে। কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে, যাতে জৈব সার পানিতে দ্রবীভূত হয়ে যেতে পারে। খনিজ পদার্থ আহরণের সময় যাতে পানি দূষণ না ঘটে তার ব্যবস্থা করতে হবে। তেজস্ক্রিয় পদার্থ যাতে পানিতে না মিশে তার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। বড় শহরগুলিতে বর্জ্য ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করতে হবে। প্লাস্টিক, পলিথিন ইত্যাদি অপচনশীল বস্তু পানিতে ফেলা যাবে না। সর্বোপরি সমস্ত জনগোষ্ঠীকে পানি দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আর মূলত এর প্রতিকার কি, এর প্রতিকার হচ্ছে পরিস্রাবন, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন ইত্যাদি প্রক্রিয়ায় অবিশুদ্ধ পানিকে বিশুদ্ধ করা যায়। এবার আমরা দেখবো হচ্ছে মানব দেহের উপর পানি দূষণের প্রভাব সমূহ।
মানব দেহের উপর পানি দূষণের প্রভাব হচ্ছে জলবাহিত রোগ সৃষ্টি করে, যেমন টাইফয়েড, কলেরা, আমাশয়, সংক্রামক হেপাটাইটিস এ ইত্যাদি রোগের কারণে রোগের জীবাণু দূষিত পানিতে প্রবেশ করে আমাদের দেহে প্রবেশ করে। দূষিত পানিতে গোসল, পান, রান্না, তারপর হচ্ছে ধোয়া মোছা সংস্পর্শে এলে এই রোগগুলো মানুষের দেহে সংক্রমিত হয়। এরপরে হচ্ছে ক্ষতিকর ধাতব পদার্থের প্রভাব। দূষিত পানিতে থাকা ধাতব পদার্থ যেমন পারদ, সীসা, আর্সেনিক পান করলে মানুষের শরীরে নানা রোগ সৃষ্টি করতে পারে। পারদ হচ্ছে মস্তিষ্ক বিকল করে, ত্বকের ক্যান্সার ঘটায়, বিকলাঙ্গতা সৃষ্টি করে। সীসা যেটা করে বিতৃষ্ণা বোধ বা খিটখিটে মেজাজ সৃষ্টি করে, শরীরে জ্বালা পোড়া, রক্ত শূন্যতা, কিডনি বিকল, আহ তারপর পরিমাণ বেশি হলে মস্তিষ্ক বিকল হওয়া পর্যন্ত মারাত্মক রোগ সৃষ্টি করে। আর্সেনিক কি? আর্সেনিক মূলত আর্সেনিকোসিস রোগটি সৃষ্টি করে, ত্বক ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে, পাকস্থলীর রোগ সৃষ্টি করে। এরপরে প্রশ্ন হচ্ছে প্রাণীর উপর পানি দূষণের প্রভাব আলোচনা করুন। উদ্ভিদ ও প্রাণীর উপর পানি দূষণের নানা রকম প্রভাব আছে। এটি যেমন পানি দূষণের কারণে জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণে বিঘ্ন ঘটে। পানি দূষণের ফলে পানির অক্সিজেন পরিমাণ কমে যেতে পারে, যা মৎস্য সম্পদের ক্ষতির মাধ্যমে আমিষের অভাব সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে পানি দূষণের কারণে বিষাক্ত রাসায়নিক পদার্থ পানিতে মিশে এটি মানুষের জন্য ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে, গোসলের মাধ্যমে বিভিন্ন রোগ সৃষ্টি করে, ময়লা আবর্জনা দিয়ে পানি দূষিত হলে কলেরা, আমাশয়, টাইফয়েড সংক্রামক রোগ সৃষ্টি করে। তেজস্ক্রিয় পদার্থ পানির ব্যবহারে ক্যান্সার মতো দুরারোগ্য রোগ সৃষ্টি হয়। এরপর আমরা তো দেখলাম আর্সেনিক, পারদ, সীসা ইত্যাদি ক্ষতিকর প্রভাব। এরপর হচ্ছে পানি বিশুদ্ধকরণ বলতে কি বুঝেন? পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়াগুলো লিখুন। বিভিন্ন দূষক, পানিতে যে বিভিন্ন দূষক আছে সেগুলি দূর করার পদ্ধতিকে পানি বিশুদ্ধকরণ বলে। পানি বিশুদ্ধকরণের পদ্ধতিগুলো হচ্ছে পরিস্রাবন, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন ইত্যাদি। এরপরে পানি বিশুদ্ধকরণের বিভিন্ন পদ্ধতি হচ্ছে পরিস্রাবন, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন সম্পর্কে লিখুন। এগুলি আলাদা আলাদা আসতে পারে, যেমন পরিস্রাবন সম্পর্কে লিখুন, ক্লোরিনেশন লিখুন, স্ফুটন লিখুন। পরিস্রাবন কি? পরিস্রাবন হচ্ছে তরল এবং কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থ আলাদা করার পদ্ধতি হচ্ছে পরিস্রাবন। পানিতে থাকা অদ্রবণীয় কণাগুলি, ধুলাবালি, ময়লা আবর্জনার কণা, এগুলি পরিস্রাবন পদ্ধতিতে পানি থেকে আলাদা করতে হয়। পরিস্রাবন পদ্ধতি কি? পরিস্রাবন পদ্ধতি মূলত বালির স্তর ব্যবহার করতে হয়। বালির স্তরের কারণে পানি বালির স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করা হয় এবং পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলি বালির স্তরে আটকে যায়। এরপরে হচ্ছে কাপড়ের ব্যবহার। খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় দিয়ে পরিস্রাবন করা যায়, যেটা আমরা হচ্ছে ছাঁকনি বলি। এরপরে উন্নত ফিল্টার ব্যবহারে পরিস্রাবন। আধুনিক ফিল্টারগুলো উন্নত মানের উপাদান দিয়ে তৈরি। বাসাবাড়িতে ব্যবহৃত এসব ফিল্টার পানিকে আরো কার্যকরভাবে পরিস্রাবন করতে পারে। এরপরে পানিকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করার বিভিন্ন পদ্ধতি। ক্লোরিন এবং অন্যান্য জীবাণুনাশক, ক্লোরিনেশন যেটাকে বলা হয়, ক্লোরিনেশনের মাধ্যমে মূলত ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়, পানির জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয়। ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl, এটি হচ্ছে জীবাণু ধ্বংসের জন্য অনেক কার্যকর। এরপরে সোডিয়াম হাইপোক্লোরাইট, এটি হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট NaOCl, এটি বন্যার সময় পানি বিশুদ্ধ করার ট্যাবলেট বা কিট হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া আরো পদ্ধতি হচ্ছে যে ওজোন গ্যাস দিয়ে পানির জীবাণু ধ্বংস করা হয়, অতিবেগুনি রশ্মি দিয়ে ব্যবহার করে বোতলজাত পানির জীবাণুমুক্তকরণ করা হয়। এরপরে আরেকটি পদ্ধতি কি? স্ফুটন পদ্ধতি। পানিকে ভালোমতো ফুটালে জীবাণু ধ্বংস হয়। স্ফুটনের সময় ফুটন্ত অবস্থায় 15 থেকে 20 মিনিট ধরে রাখলে পানি জীবাণুমুক্ত হয়। এটি বাসাবাড়িতে এটি সহজ এবং সাশ্রয়ী পদ্ধতি। পাতন প্রক্রিয়া হচ্ছে পুরোপুরি বিশুদ্ধ পানির প্রয়োজন হলে, যেমন ঔষধ তৈরিতে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা। পাতন প্রক্রিয়ার পদ্ধতি কি? পানিকে তাপে বাষ্পে পরিণত করা হয়, পরে সেই বাষ্পকে ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। পাতন প্রক্রিয়ার উপকারিতা: পাতন করা পানিতে অন্যান্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম। তো এই প্রশ্নটি আসলে পরীক্ষায় যদি সব প্রশ্ন একসাথে আসে, তাহলে সবগুলি 1 লাইন 2 লাইন বর্ণনা দিতে হবে, আর যদি আলাদা আলাদা আসে তাহলে এভাবে ডিসক্রিপটিভ ওয়েতে ইলাবোরেট লিখতে হবে। এরপরে হচ্ছে বন্যার সময় দূষিত পানিকে কি উপায়ে বিশুদ্ধ করা হয়?
বন্যার সময় বিভিন্ন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয়, ফুটিয়ে, ফিটকিরির মাধ্যমে, ক্লোরিনেশন, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি। ফুটিয়ে পানিকে 15-20 মিনিট ফুটিয়ে বিশুদ্ধ করা যায়। ফিটকিরি ব্যবহার করলে দূষিত পদার্থ তলানি হিসেবে জমা হতে পারে। ক্লোরিনেশন পদ্ধতিতে ক্লোরিন দ্রবণ, ব্লিচিং পাউডার ইত্যাদি যোগ করে পানিকে জীবাণুমুক্ত করা হয়। হ্যালোজেন ট্যাবলেট কি? হ্যালোজেন ট্যাবলেট হচ্ছে 3 লিটার পানিতে 1টি হ্যালোজেন ট্যাবলেট গুলিয়ে রেখে 1 ঘন্টা পর পানি বিশুদ্ধ হয়। ফিটকিরি যোগ করলে পানিকে পানির যোগ্য করা একটি সহজ পদ্ধতি। 30 থেকে 35 লিটার পানিতে 4 চামচের মতো 1 চামচ ফিটকিরির সংকেত হচ্ছে K2SO4 অ্যালুমিনিয়াম সালফেট হোল 3 এবং 24 অণু পানি H2O পাউডার যোগ করা হয়। পানিকে সামান্য নাড়াচাড়া করে 30 মিনিট স্থির অবস্থায় রেখে দেওয়া হয়। পানির পাত্রের নিচে অযথা জমা হয়। থিতানো প্রক্রিয়ায় উপর থেকে পানি ঢেলে নিয়ে ছেঁকে দেওয়া হয়, ফলে পানি পানের যোগ্য হয়। পানি জীবাণুমুক্ত করতে বহুল ব্যবহৃত ক্লোরিন যৌগের নাম লিখুন। এই যৌগটি কিভাবে পানিকে জীবাণুমুক্ত করে ব্যাখ্যা করুন। তো পানি জীবাণুমুক্ত করতে হলে বহুল ব্যবহৃত ক্লোরিন যৌগের নাম হচ্ছে ব্লিচিং পাউডার। এর রাসায়নিক সংকেত আমরা জানি CaOClCl, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। পানিতে পরিমাণ মতো ব্লিচিং পাউডার যোগ করা হয়। ব্লিচিং পাউডার থেকে উৎপন্ন ক্লোরিন গ্যাস জীবাণুকে জারিত করে মেরে ফেলে, অর্থাৎ পানি জীবাণুমুক্ত হয়। তো জীবাণুকে কিভাবে জারিত করে তার বিক্রিয়াটি এখানে দেওয়া আছে। এই যে হচ্ছে ক্যালসিয়াম CaOClCl এর সাথে পানি যখন যুক্ত হয় তখন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় এবং 2 অণু ক্লোরিন উৎপন্ন হয়। জীবাণু প্লাস 2Cl এটি কিন্তু জীবাণুকে জারিত করে, যা জীবাণুকে মেরে ফেলে। বাংলাদেশে এরপর হচ্ছে একটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ট্যানারি শিল্পের বর্জ্য পানিতে কি প্রভাব ফেলে, সংক্ষেপে আলোচনা করুন। এটি বাংলাদেশের সবচেয়ে বেশি দূষণকারী শিল্প কারখানার একটি হচ্ছে ট্যানারি শিল্প। এই ট্যানারি শিল্পের বিভিন্নভাবে উৎপন্ন দূষক পদার্থ পানিতে তার প্রভাব সম্পর্কে আলোচনা করা হলো। তো বিভিন্ন উৎপন্ন দূষক এবং পানিতে তার প্রভাব কি। লাইমিং এ ধাপে বর্জ্যে ক্ষার, সালফাইড, ক্যালসিয়াম কার্বনেট, প্রোটিন, কতিপয় ধাতব আয়ন উপস্থিত থাকে এবং পানিকে দূষিত করে। ডিলাইমিং কি? এ ধাপে বর্জ্যে অ্যামোনিয়াম দ্রবণের আধিক্যের ফলে পানি দূষণ সৃষ্টি করে। ট্যানিং হচ্ছে বর্জ্য অম্লীয় প্রকৃতির হয় এবং ক্রোমিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে পানি দূষণ ঘটে। এরপর রংকরণ, বর্জ্যে বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ, তৈল, গ্রিজ ইত্যাদি বিদ্যমান থাকে, ফলে পানি দূষণ ঘটে। সুতরাং বলা যায় ট্যানারি শিল্পের বর্জ্য পানিতে মারাত্মক প্রভাব ফেলে, তাই এই দূষণ মোকাবিলায় সমন্বিত প্রভাব অত্যন্ত দরকারি। এরপরে হচ্ছে ভবিষ্যতে বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় আপনার মতামত লিখুন। এখানে নদী নালা, দিঘি ইত্যাদি জলাশয় সংরক্ষণ করতে হবে। বর্ষাকালে পর্যাপ্ত পানি, বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে হবে। এরপরে শিল্প কারখানার দ্বারা পানি দূষণ প্রতিরোধ করতে হবে। সার এবং কৃষিক্ষেত্রে সার এবং কীটনাশকের ব্যবহার সীমিতকরণ করতে হবে, যাতে বৃষ্টির পানিতে এই সার এবং কীটনাশক জলাশয়ে পানি দূষণ সৃষ্টি করতে না পারে। এরপরে হচ্ছে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে পানির অন্যান্য প্রাকৃতিক উৎসের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ডিডিটি কি? ডিডিটি মানব শরীরে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে? ডিডিটি হচ্ছে একটি কীটনাশক। এর রাসায়নিক নাম হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এটি হচ্ছে জমিতে কীটপতঙ্গের আক্রমণ হতে ফসল রক্ষার এটি ব্যবহৃত হয়। জমিতে ব্যবহৃত ডিডিটি বিভিন্ন মাধ্যমের সাহায্যে মানব শরীরে প্রবেশ করতে পারে। মানব শরীরের প্রতিক্রিয়া হচ্ছে কি? এটি রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে, প্রজনন ক্ষমতা হ্রাস করে, স্নায়বিক সমস্যার কারণে দেখা দিতে পারে, বমি ভাব, মাথা ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হয়। এরপরে একটি প্রশ্ন, মিঠা পানিতে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার প্রভাব আলোচনা করুন। মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কি? সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি। আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বৈশ্বিক উষ্ণতা বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটায়। তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়।
নিচু এলাকার দেশগুলো যেমন বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে। মিঠা পানি যদি নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায় তাহলে যে সমস্যা হবে সেটি হচ্ছে মিঠা পানির উৎসগুলো পানির নিচে তলিয়ে যাবে, অর্থাৎ সামুদ্রিক পানির নিচে তলিয়ে যাবে, যার কারণে সেগুলি লবণাক্ত হয়ে পড়বে। লবণাক্ততা বৃদ্ধি, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলে লবণাক্ত পানি নদী, নালা, খাল, বিল, ভূগর্ভস্থ ইত্যাদি পানিতে হ্রদে মিশে যায়। মিঠা পানির উৎস লবণাক্ত হয়ে পড়লে জলজ উদ্ভিদ প্রাণীরা বিপর্যয়ের মুখে পড়ে এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরপরে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ ও ধরনের পরিবর্তন। বৃষ্টিপাতের ধরনের পরিবর্তনে ব্যাপক পরিবর্তন হতে পারে। কোনো এলাকায় বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, কোনো এলাকায় কমে যেতে পারে। বৃষ্টিপাত কমে গেলে খরা সৃষ্টি হবে, আবার বেশি হলে অতিবৃষ্টি সৃষ্টি হয়ে সেই এলাকায় শস্য উৎপাদনে সমস্যার সৃষ্টি করবে। শীতকালে বৃষ্টিপাত বেড়ে গিয়ে অসময়ে বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে। নদী, নালা, খাল, বিলে পানির পরিমাণ ও প্রবাহ পরিবর্তিত হয়ে বিপর্যয় ঘটাতে পারে। এরপরে ৫ নাম্বার টপিক হচ্ছে স্ট্র্যাটেজি ফর প্রিভেন্টিং ওয়াটার পলিউশন, রেসপন্সিবিলিটি অফ সিটিজেন্স, পাবলিক অ্যাওয়ারনেস। এই টপিক থেকে প্রশ্ন আসলে সেগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন হবে, যেগুলো মোটামুটি আইডিয়া বা এক্সপিরিয়েন্স থেকে লেখা যাবে। তো পানি দূষণ প্রতিরোধে কৌশল সমূহ। পানি দূষণ মূলত জলাভূমি রক্ষা, জলাভূমি বন্যা নিয়ন্ত্রণ ও ক্ষতিকর পদার্থ শোষণ করে বিশুদ্ধ পানি সঞ্চালন করে। বনভূমি ভূগর্ভে পানি সঞ্চালন ও বন্যপ্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে বনভূমি। আবার জলাভূমি ও বনভূমি রক্ষার মাধ্যমে পানি দূষণ কমানো সম্ভব। নাগরিক সমাজ জলাভূমি রক্ষায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতার মাধ্যমে ভূমিকা রাখতে পারে। বৃষ্টির পানি নিয়ন্ত্রণ, শহরাঞ্চলে বৃষ্টির পানি থাকা জায়গায় প্রবাহিত হয়ে দূষণ সৃষ্টি করতে পারে। সরকার, সিটি কর্পোরেশন এবং নাগরিক সমাজ বৃষ্টির পানি ব্যবস্থায় ভূমিকা রাখতে পারে। এরপর হচ্ছে কি জনসচেতনতা বৃদ্ধি। ক্ষতিকর বর্জ্যগুলো যথাযথ স্থানে ফেলে দিয়ে পানি দূষণ কমানো যায়। রেডিও, টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার এবং স্কুল কলেজে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। এরপরে উন্নত দেশগুলোর মতো সরকারিভাবে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। শিল্প কারখানায় দূষণ প্রতিরোধ। শিল্প কারখানায় বর্জ্য পানি পরিশোধন করে পানি নদীতে ফেলা উচিত। এক্ষেত্রে বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার করা আবশ্যক। একই ধরনের শিল্প কারখানার বর্জ্য একত্র করে বড় ইটিপি দিয়ে পরিশোধন করা সম্ভব। আমাদের দেশে যেহেতু এখন অনেকগুলো ইকোনমিক জোন সৃষ্টি করা হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল, এগুলির মাধ্যমে মূলত যাতে জনবান্ধব, পরিবেশ বান্ধব ইকোনমিক জোন যাতে সৃষ্টি করা যায়, সেজন্যই মূলত ইকোনমিক জোনগুলো সৃষ্টি করা হচ্ছে, এবং ইকোনমিক জোনগুলোতে এই ধরনের ইটিপি ব্যবস্থা যাতে নিশ্চিত করা যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ৫ নম্বর হচ্ছে কৃষি জমি থেকে মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ। জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়ালে মাটির ক্ষয় কমে যায়। বৃষ্টির পানি মাটিতে ধরে রাখার মাধ্যমে পানি দূষণ রোধ করা যায়। এরপরে হচ্ছে সঠিক সময়ে সার প্রয়োগ এবং ফসলের ধরন পরিবর্তনের মাধ্যমে দূষণ কমানো সম্ভব। আবাদি জমির চারপাশে পুকুর খনন করেও পানি দূষণ রোধ করা যায়। এরপরে হচ্ছে পানির উৎস সংরক্ষণ ও উন্নয়ন। পানির উৎস সংরক্ষণের সচেতনতা, ব্যবহারের জন্য পানির পরিমাণ সীমিত করতে হবে। শিল্প কারখানা, রাস্তাঘাট, ঘরবাড়ি বা নগরায়নের পরিকল্পনার অভাবে পানির উৎস হুমকির মুখে পড়েছে। বর্তমানে আমাদের দেশের অনেক দেশেই কিন্তু নদী শাসনের কারণে নদীগুলো হুমকির মুখে পড়েছে। এরপরে হচ্ছে অত্যন্ত পরিকল্পিত উপায়ে উন্নয়নের কাজগুলো করতে হবে যেন পানির উৎসগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এরপরে হচ্ছে পানি প্রবাহের সার্বজনীনতা। পৃথিবীর প্রায় সব সাগর, মহাসাগর এবং নদীগুলো পরস্পরের সাথে সংযুক্ত। পানি সম্পদ একটি সর্বজনীন বিষয় এবং কোনো একক জাতি, দেশ বা মহাদেশের সম্পদ নয়। রাজনৈতিক রেষারেষি ও স্বার্থপর আচরণের কারণে পানির সার্বজনীনতার ধারণা অনেক সময় লঙ্ঘিত হয়। জাতিসংঘ 1997 সালে পানির বন্টন নিয়ে একটি আন্তর্জাতিক চুক্তি তৈরি করলেও তা কার্যকর হয়নি। তো আমরা দেখি 1971 সালে রামসার কনভেনশন হয়। রামসার কনভেনশন 1971 সালে 2 ফেব্রুয়ারি ইরানের রামসারে ইউনেস্কোর উদ্যোগে জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন হয়। বাংলাদেশ 1973 সালে এই চুক্তিতে স্বাক্ষর করে। 1982 ও 1987 সালে রামসার কনভেনশন সংশোধন এবং পরিমার্জন করা হয়। তো আন্তর্জাতিক নদী কনভেনশন এটা
1966 সালে হেলসিঙ্কিতে আন্তর্জাতিক আইন সমিতি নদীর পানির ব্যবহার নিয়ে রিপোর্ট গ্রহণ করে। হেলসিঙ্কি নিয়ম 1997 সালে 21শে মে জাতিসংঘ সাধারণ সভায় এই নিয়ম কনভেনশন হিসেবে গ্রহণ করে। কনভেনশন অনুযায়ী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর পানি কোনো দেশ একতরফাভাবে ব্যবহার করতে পারবে না। এরপর হচ্ছে দেশগুলো ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গতভাবে তাদের অংশের পানি ব্যবহার করতে পারবে, তবে অন্য দেশের পানি প্রবাহে বিঘ্ন ঘটানো যাবে না। এটি হচ্ছে পানির উৎস সংরক্ষণ এবং উন্নয়ন। তো পানি থেকে ছিল এতটুকুই। পানির মূলত পানি থেকে এ ধরনের প্রশ্নই এসে থাকে, এবং পলিমার থেকে যা বললাম সেগুলোই আসবে। তো আজকে এতটুকুই পানি এবং পলিমার থেকে। আমি একদম ডিটেলস আলোচনা করতে চেষ্টা করেছি, যাতে যে ধরনের প্রশ্ন আছে আমরা উত্তর করতে পারি। সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। যে ধরনের প্রশ্ন আসবে আমরা ইনশাল্লাহ উত্তর করতে পারবো। তো আজকে এতটুকুই থাক।